দেরি হবে। মেসেজ দেখে শীতলের রাগ হলো, পরক্ষণে খুশিতে গদগদ হয়ে টাইপ করলো। আমার না বেবিদের গায়ের স্মেল খুব ভালো লাগে, আপনার ভালো লাগে না? মেসেজ দেখে শুদ্ধ ভ্রু কুচকে তাকিয়ে রইল। কিসের মধ্যে কি? ব্যাঙাচি নিশ্চয়ই মুভি দেখেছে, নতুবা হঠাৎ বেবির কথা এলো কোথা থেকে। তবে এখন বেবি টেবি না, এক বেবিকে পেলে পুলে বড় করে বউ বানাতে প্রচুর ধকল গেছে তার। এখন সেই বেবি হলে জীবন শেষ। ঘরের বেবি আরও বুঝদার হোক, তার ঘুমানোর স্টাইল ঠিক হোক, নয়তো এই রিস্ক নেওয়া যাবে না। দেখা যাবে বেবির পেটের উপর পা তুলে দিয়ে অবস্থা খারাপ করে ফেলবে। এই কথা ভেবে সে কিছু টাইপ করার আগে শীতল টাইপ করলো। মিস করছি। রাত অনেক হয়েছে, ভুলভাল বকে বরুণকে কনফিউজ না করে ঘুমিয়ে পড়। ঘুমোবো এক শর্তে। কি শর্ত? আদুরে সুরে একবার বলুন আই লাভ ইউ শীতল পাখি। ভালোবাসলে না হয় ভালোবাসি বলতাম। শুদ্ধ চালাকি শীতল ধরতে পারল না, শুদ্ধকে পচাতে বলল। কেউ ভালোবাসে না, আবার আমার কিছু হলে ভ্যা ভ্যা করে কাঁদে। বয়ে গেছে কারো জন্য কাঁদতে। আমার চোখের পানি এত সস্তা না। বুঝলাম, এবার যা বলতে বললাম ফটাফট বলেন দেখি। মানুষ আছে। মানুষ থাকলে আমি কি করব? আমি কি মানুষকে বলেছি আমাকে আই লাভ ইউ বলতে? আপনাকে বলেছি, আপনি বলুন, নয়তো ঘুমানো দূর মেসেজ করে খুব জ্বালাবো আমি। আমিও। আমিও মানে? আমি বাড়ি ফিরে জ্বালাবো। এরপর শীতল বেশ কয়েকটা মেসেজ করলেও সিন হলো না, রিপ্লাইও এলো না। তবে একটু হলেও জ্বালাতে পেরে শান্তি নিয়ে ঘুমিয়েছিল। ওই মানুষটাকে জ্বালানোই যা শান্তি, তা অন্য কিছুতে নেই। সেসব কথা স্মরণ করে দেয়ালে মাথা ঠেকালো শীতল। উঁচুতে থাকা জানালার শিক দিয়ে যতটুকু আলো আসছে তাতে বুঝলো সকাল হয়েছে। রাতের অন্ধকারকে সূর্যের আলো গোগ্রাসে গিলে খেয়েছে। এখন দিনের রাজত্ব, অথচ তার জীবনে ঘুটঘুটে অন্ধকার পাকাপোক্তভাবে গেড়ে বসেছে। সে জানে না এই অন্ধকার আর কখনো কাটানো যাবে কিনা, আর কখনো স্বাভাবিকভাবে চলতে পারবে কিনা, সমাজের মানুষ তাকে সহজভাবে মেনে নেবে কিনা। গতকাল রাতে শতরূপা চৌধুরী অনেক কাঠ পুড়িয়েও তার জামিন করাতে পারেনি, ফলে রাতটুকু এখানে কাটাতে হয়েছে। আজকে দুপুরে নাকি তাকে আদালতে তোলা হবে। সে অবশ্য জানতো ছুটির দিন আদালত পুরোপুরি বন্ধ থাকে, কিন্তু গতরাতে জানলো শুক্র শনিবার বা সরকারি ছুটির দিন হলেও বিচারকি কার্যক্রম বন্ধ থাকে না, বরং এই কাজের জন্য প্রতি জেলায় একজন ডিউটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকেন। পুলিশ আসামিকে সেই বিচারকের বাসভবনে অথবা আদালতের বিশেষ চেম্বারে হাজির করেন। সেই বিচারক তখন আসামির অপরাধ অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে হাজতে আর 18 বছরের কম হলে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। তার ক্ষেত্রেও সেটাই করা হবে। এসব ভেবে চেয়ে চোখ বন্ধ করতে শুদ্ধর মুখটা চোখের সামনে ভেসে উঠল। কালকে সাইমনকে হসপিটালে পৌঁছানোর পর শারাফাত আর সাফওয়ান চৌধুরী আজমেরি থেকে পুরো ঘটনাটা জেনেছেন। ওনারা প্রথমে ভেবেছিল এটা বিরোধী দলীয়র কাজ। রাজনীতিতে যে দুদিন পর পর এমন কোপাকুপি হয় সেটাও জানেন। এমন কতদিন সায়ন আহত হয়ে ফিরে, এর জন্যই তো ছেলেকে বারণ করেন, কিন্তু সে তো সোনার ছেলে নয়। কিন্তু মূল ঘটনা জানার পর যখন জানলেন এখানে শীতলের ন্যায় জড়িয়ে আছে, শুধু জড়ায়নি, সে পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে থানায়। কথা শুনে উনি হতভম্ব হয়ে কয়েক পল তাকিয়েছিলেন। উনি হামলা করতেও পারেননি, শীতল এমন কিছু ঘটাতে পারে। উনি কল্পনা করতে পারেননি শীতল এমন কিছু ঘটাতে পারে। গতদিন সন্ধ্যায় আহত সায়নকে কোলে তুলে উঠে দাঁড়াতেই ওনারা পৌঁছেছিলেন। পেছনে বসা শীতলকে নজরে আসেনি। আসতো যদি ছেলের রক্তাক্ত অবস্থা দেখে নিজেরও ঠিক থাকতো। পাগল পাগল হয়ে ছেলেকে নিয়ে না ছুটতেন। আরেকটার কলিজার টুকরাও যে সেখানে খুনাক করেও টের পাননি। কিন্তু যখন শুনলেন সায়নকে ওটিতে ঢুকিয়ে সাফওয়ান চৌধুরী আজম সহ শুদ্ধের ফ্রেন্ডদেরকে ওখানে রেখে শারাফাত চৌধুরী ছুটছিলেন শীতলের কাছে। ওদিকে টিভিতে ব্রেকিং নিউজ চলছে এই ঘটনা। শাহাদাত চৌধুরী মিটিংয়ে ছিলেন। যখনই ঘটনা শুনলেন কলের পর কল দিতে থাকলেন। অবস্থা জেনে পাগলের মতো করতে লাগলেন। শারাফাত চৌধুরী ভাইকে কোনো মতে বুঝিয়ে বুঝ দিলেও নিজে সারা রাস্তা কাঁদতে কাঁদতে থানায় পৌঁছেছেন। গিয়ে দেখেন শীতল বেঞ্চের উপর বসে আছে যেন কাঠের পুতুল। মেয়েটার অবস্থা দেখে বুক কেঁপে উঠল। উনি মায়াভরা কণ্ঠে একবার ডাকলেন, মা, আমার আম্মা।
পরিচিত কণ্ঠ শুনে শীতল চোখ খুলে তাকালো। বড় আব্বুকে দেখে ঠোঁট দুটো কেঁপে উঠল। একটা শব্দ মুখ দিয়ে বের হওয়ার আগে চোখ দিয়ে অঝরে অশ্রু গড়াতে লাগলো। একলা একা এখানে খুব অসহায় লাগছিল। জীবনে কখনো এতটা অসহায় লাগেনি। লাগবে কিভাবে? তাকে কখনো একা ছেড়েছে নাকি কেউ? আর না, কখনো থানায় নিয়ে আসা হয়েছে। উনি দ্রুত গিয়ে শীতলকে বুকে জড়িয়ে নিল। মমতা মাখা হাত মাথায় রেখে বললেন, ভয় নেই মা, এই যে আমি এসে গেছি। তোমার ফুপিও এক্ষুনি চলে আসবে মা, একটু পরে আমরা বাড়ি ফিরে যাব। শীতল ছোট, বয়স কম, তবে একেবারে অবুঝ নয়। সে জানে বড় আব্বু বুঝাতে এসব বলেছে। কোনো খুনি গ্রেফতার হলে সাথে সাথে ছাড়া পায় না। তবে এই নিয়ে কিছু বলল না। বড় আব্বুর কাঁধে মাথা রেখে বসে রইল। মাথার ভেতর কী সব চিন্তা ঘুরঘুর করছে। বাবা কি জেনেছে তার কথা? যখন একা একা এসব ভাবছিল তখন শুদ্ধ আর শতরূপা এলো। পুলিশের সঙ্গে অনেকক্ষণ ধরে কী সব কথা বলল। ধারণা মতে তাকে আলাদা তোলা হবে এই কথাই বলেছে পুলিশ। কনক যদি মারা না যেত কিংবা নির্বাচনে না দাঁড়াতো তাহলে রিস্ক নিয়ে হলেও শীতলকে ছাড়তো। কিন্তু যা ঘটেছে তাকে ছাড়া মানেই হাজারটা প্রশ্নের মুখে পড়া। তার উপরে মরার উপর ফারার ঘায়ের মতো পেছনে পড়েছে মিডিয়া। সাংবাদিকরা ছো পেতে আছে কখন শীতলকে বের করা হবে আর প্রশ্ন করা হবে। ঠিক এই কারণে স্বয়ং শাহাদাত চৌধুরী কথা বললেও ওনাকে সরি বলতে হয়েছে, কেননা বিরোধী দল নজর রাখছে জল ঘোলা করার জন্যে। এখন এসব ছাপিয়ে ছাড়লো ওনাদের চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। এভাবে আরও কিছুক্ষণ আলোচনা চালালেও কাজ হলো না। একদিকে রাত হয়েছে দেখে একটা সময় তাদেরকে যেতে বলা হলো। শীতল চুপ করে বসেছিল। তবে তার কিছু বলার নেই, চাওয়ার নেই, আবদারও নেই। এখন কান্নাকাটি করা বোকামি ছাড়া কিছু হবে না। শতরূপা শীতলের মনের অবস্থা বুঝে বুকে টেনে কপালে চুমু খেলেন। কত কি বলে অভয় দিলেন। ডাক্তার নাকি বলেছে সায়ন তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, সেসব বললেন। শীতলও বুঝলো ফুপি তার মানসিক চাপ কমানোর জন্য এসব বলছেন। শীতলের পোশাক বদলানোর সময় দেখে শুদ্ধর আনা ড্রেসটা পরলো শীতল। তবে তাকে জোর করেও কেউ কিছু খাওয়াতে পারল না, মুখে নিল না। তাকে খাওয়াতে গিয়ে শারাফাত চৌধুরী ঝরঝর করে কেঁদে ফেললেন। আর সে নির্লিপ্ত দৃষ্টিতে শুদ্ধর মুখ পানে তাকিয়েছিল। জামিন না হওয়াতে কেন জানি মানুষটার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। চোখ জোড়া লাল লাগছিল। যাওয়ার সময় মায়া নিয়ে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল। এক ধাপ এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ছিল। কথা বলতে পারছিল না, কণ্ঠস্বর কাঁপছিল। অবস্থা বুঝে শারাফাত চৌধুরীর সামনে এগিয়ে গেলেন। সুযোগ পেয়ে শীতল শুধু এটুকুই বলল, ফাঁসিতে ঝুলে গেলাম, আফসোস রাখবেন না। যে একবার মৃত্যুর চোখে চোখ রেখেছে তাকে ফাঁসির দড়ি আর কি ভয় দেখাবে। এটুকু বলতে না বলতে একজন মহিলা পুলিশ এসে তাকে নিয়ে চলে গেল। শুদ্ধ দেখলো নিয়ে যাওয়া, সঙ্গে নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই। যা ঘটেছে যত কষ্টই হোক মানতেই হবে। এখন শুধু দেখার পালা তার ভাগ্য তাকে কোথায় নিয়ে দাঁড় করায়। ওদিকে এ সময়ের সাথে সায়নের অবস্থার অবনতি হচ্ছে। তার পুরো শরীর কোপানো, রড দিয়ে মারার কারণে হাড়ে ফাটল ধরেছে। দুই হাঁটুর অবস্থা, সহজে উঠে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। মাথাটাতেও গুরুতর আঘাত পেয়েছে। ধারালো ছুরি বসানোর ফলে গলায় চামড়া কেটে তার শ্বাসনালীর একদম কাছে থেমেছে। আর এক চুল পরিমাণ নড়চড় হলে এফোর ওফোর হয়ে যেত প্রধান ধমনী। শুদ্ধরা থানা থেকে বেরিয়ে আবারও ছুটেছে হসপিটালে। ব্যাগ ব্যাগ রক্ত লাগছে। অর্ক, স্যান্ডি, হাসান, কামরান যখন যা লাগছে ছুটে গিয়ে নিয়ে আসছে। আজম চৌধুরী বাড়ি গিয়ে বাড়ির মেয়েদের এনেছে। সিতারা স্বর্ণের কাঁধে মাথা রেখে নিশ্চুপ হয়ে বসে আছে। স্বর্ণের মাঝে কোনো হেলদোল নেই। সে শুধু এক মনে ওটির লাল লাইটের দিকে তাকিয়ে আছে। সে জানে রাজনীতিতে এসব হবেই। তার বেহায়া পুরুষটা তাকে বারবার বুঝিয়েছে রাজনীতিতে এসব স্বাভাবিক। কখনো যদি আহত হয় ভুলেও যেন মরা কান্না না। সেও মেনে নিয়েছিল তার কথা, তবে বলেও দিয়েছিল মারখাক অসুস্থ, তবে একেবারে পালানোর চেষ্টা যেন না করে। সে মানতে পারবে না, একদমই পারবে না। কারণ মাত্র এই কয়েক মাসে সংসারে মন ভরেনি। তার আরও সময় লাগবে, আর ভালোবাসা লাগবে, আর সর্বোপরি সর্বদা তাকে পাশে লাগবে। সে কি ভেবেছে যে আসছে তার সব দায়িত্ব তাকে চাপিয়ে দিয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাবে? এত সোজা মানবে না, কোনোভাবেই মানবে না। তাকে জানতে হবে তাদের মাঝেও আরেকজন আসতে চলেছে। এই উন্মাদ পুরুষটাকে কেউ বাধা ডাকার জন্যে চলে এসেছে। অনাগত প্রাণটার কোনো দোষ নেই, তবে সে কেন বাবাকে পাবে না? কেন তার আগমনের কথা জানার আগেই
কেউ পালিয়ে যাওয়ার পায়তারা এঁটেছে। বেহায়ার মতো করে ঠিকই বলতো, জান রে শুদ্ধ আমার আগে বাসর সেরেছে, আমি ওর আগে বাবা হব। এবার গো হারান হারাবো ওকে, মিলিয়ে নিস, সেটাই হচ্ছে। তবে পালানোর তারা কিসের? এসব না হয় বাদই থাকলো, কিন্তু তাদের কলিজার টুকরো বোনটা চৌধুরী বাড়ির তোতা পাখিটা, সে তো খুনের দায় ঘাড়ে চাপিয়ে নিয়েছে। পবিত্র দুই হাতে রক্তের দাগ লাগিয়েছে, তার কি হবে? বোনের কষ্টকে সার্থক করতে হবে না? এসব ভেবে স্বর্ণ উঠে দাঁড়ালো। সারাদিনে বেশ কয়েকবার বমি করলো, এখনও পেটের মধ্যে গুলিয়ে যাচ্ছে। সে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। পেটে কিচ্ছু নেই, খালি পেটে বমি করতে ভীষণ কষ্ট হচ্ছিল, মাথাটাও ঘুরছে। স্বর্ণ বেসিন ধরে নিজেকে সামলে নিল। বেশ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে চোখে মুখে পানি দিয়ে বের হলো। বের হতে দেখে শুদ্ধ একটু দূরে দাঁড়িয়ে আছে। তখনই থরথর করে কাঁপছে সে। প্রেশার কি একেবারে নেমে গেল নাকি? হঠাৎ অনুভব করলো কেউ তাকে স্নেহমাখা স্পর্শে আগলে নিয়েছে। নিভু নিভু চোখে শুদ্ধকে দেখে হাল ছেড়ে দিল। শুদ্ধ সযত্নে বুকে আগলে নিল বোনকে। শখের থেকে কম ভালোবাসে না স্বর্ণকে। তারপর শক্ত মেয়েটার কি হলো কে জানে। এতদিন যা করেনি আচমকা সেটাই করে বসলো। সে শুদ্ধর হাতটা কপালে ঠেকে ঝরঝর করে কেঁদে ফেললো। তবে এই কান্নার শব্দ না হলেও সেকেন্ডের মধ্যে শুদ্ধর হাত ভিজে গেল। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তখন শুদ্ধ নরম সুরে বলল, এই ঘটনা কি নতুন? এর আগেও কতবার আহত হয়েছে, আবার সুস্থ হয়ে উঠেছে, এবারও হবে ইনশাল্লাহ। জবাবে স্বর্ণ অস্পষ্ট, শুধু এটুকুই বলল, কি থেকে যেতে বলো ভাইয়া, দ্রুত ফিরতে বলো, তাকে কিছু বলার আছে আমার, আর অনেক কিছু জানার আছে। এইটুকু বলতে বলতে স্বর্ণ জ্ঞান হারালো। স্বর্ণের অবস্থা দেখে আরেকটা কেবিনে নিয়ে স্বর্ণকে শুয়ে ডাক্তার ডাকা হলো। প্রেশার মেপে একেবারে লো দেখে স্যালাইন দেওয়া হলো। শুদ্ধ সিরাতকে স্বর্ণের কাছে বসিয়ে রেখে ওটির সামনে গিয়ে দেখে কান্নাকাটি বেঁধে গেছে। ডাক্তার নার্সরা ছুটাছুটি করছে। সায়নের অবস্থা আরও খারাপ। ডাক্তার অভিভাবককে ডাকলে শুদ্ধ নিজেই গেল ডাক্তারের চেম্বারে। কারণ শারাফাত চৌধুরীর প্রেশার বেড়ে গেছে, অলরেডি দরদর করে ঘামছেন। ওনাকে টানাটানি করা ঠিক হবে না। শুদ্ধ ডাক্তারের সাথে কথা বলতে গেলে ডাক্তার বলল, ইয়াংম্যান, মনকে শান্ত করো। স্যার, বনিতা না করে যা বলার সরাসরি বলুন প্লিজ। পেশেন্ট ধীরে ধীরে রেসপন্স করা ছেড়ে দিচ্ছে। সরি টু সে, পেশেন্টের অবস্থা দেখে এইটুকু বলতে পারি, সে রিকভারি করবে না। নিজেদের মনকে শক্ত করো। বাইরের দেশে আয়ু না থাকলে পৃথিবীর যে প্রান্তে ভাইকে নিয়ে যাও, কাজ হবে না। তবে আমি বলবো তাকে নিয়ে আর টানা হেঁচড়া না করাই ভালো। শুদ্ধ আরও কিছু নিয়ে আলোচনা করে বেরিয়ে এলো, তবে কাউকে এ ব্যাপারে কিছু বলল না। নিজের মধ্যে সঙ্গোপনে এটাও চাপিয়ে রাখলো। রাতটুকু সেভাবেই কাটলো। সকালবেলা শুদ্ধ মেয়েদেরকে বাড়ি পাঠিয়ে দিল। হসপিটালে শুধু অর্ক, আজম আর শুদ্ধ থাকলো। ঘণ্টাখানেক পর কামরান হাসান আর স্যান্ডি আসলে অর্ককে জোর করে পাঠানো হলো। তবে আজম আর শুদ্ধ এক চুলো নড়ল না। দুজনেই ঠাই সেখানে দাঁড়িয়ে রইল। আজ দুপুরে শীতলকে আদালতে তোলা হবে, শুদ্ধকে যেতে হবে। তাই বারবার সবাইকে সাবধানে থাকতে বলে দূর থেকে একবার ভাইকে দেখে বাড়ির পথে রওনা হলো। তার গায়ে এখনো ভাইয়ের রক্তমাখা টি শার্ট। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ছুটবে শীতলের কাছে। আজ সঙ্গে গাড়ি বা বাইক না থাকায় সিএনজি করে এলো। সায়নের পার্টি অফিসের সামনে ছেলেগুলোকে জটলা করে বসে থাকতে দেখে নামলো। এই ছেলেগুলোকে কিছু বলা দরকার। তাকে দেখে ছেলেগুলোই দাঁড়িয়ে গেল। মলিন মুখে সালাম দিল। শুদ্ধ ঠোঁটে মলিন হাসি এঁটে সালামের জবাব দিয়ে সবার উদ্দেশ্যে বলল, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সকালে নাস্তা করেছিলে তোমরা? না ভাই। বলো কি, এখন বাজে 11:30। এই কথা বলে ওয়ালেট থেকে টাকা বের করে একজনের হাতে দিয়ে বলল সবাই মিলে নাস্তা করে নিতে। তারপর বলল, নাস্তা করে গায়ে জোর বাড়াও, জরুরি কাজ সারতে হবে তো নাকি? কি কাজ ভাই? পরে বলবো, তবে কাজ দিব। করতে পারলে জনপথে একটা করে টাকিলা, আদারওয়াইজ অপশন তো আছে। আমরা প্রস্তুত ভাই। তারপর সময় দেখে তাদেরকেও সাবধানে থাকতে বলে রাস্তা পার হলো। রাস্তার পাশে রবি একটা ঘর তুলেছে, সেটা বর্তমানে তার অফিস। রবি আপাতত কোনো প্রতিদ্বন্দ্বী নেই দেখে তার মুখে হাসি সরছে না। কনক 3 হাত মাটির নিচে। আর সায়নের যা অবস্থা আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তার জানাজায় শরিক হতে হবে। এই কনকটা এমন দুষ্টু, সায়নকে জবাই করতে নাকি গলায় ছুরি চালিয়েছিল। সায়ন আগে যেমন অন্যের গলায় ছুরি চালাতো ঠিক সেভাবে। ভালোই হয়েছে, সব আপদগুলো একসাথে বিদায় হয়েছে। এই খুশিতে সায়নের পার্টি অফিসে ভাঙার প্ল্যান করে ফেলেছে, কিন্তু সায়নের দলের ছেলেরা ওখান থেকে এক ধাপ সরছে না। আজম নেই এই সুযোগ ভেঙে ফেলার।
এসব নিয়ে আলোচনা করতে করতে খেয়াল করলো শুদ্ধ হেঁটে কোথাও থেকে ফিরছে। থানার পুলিশের থেকে জেনেছে শীতলের জামিন হয়নি, আজ আদালতে তুলবে। এই কথা শুনে তো তাদের খুশি দ্বিগুণ হয়ে গেছে। মেয়েটাকে আলাভোলা ভাবতো, কিন্তু যেই খেল দেখালো তাতে তার লাভ হয়েছে। তবে এখন একটু মজা নেওয়া যায়। বিপদে পড়া শত্রুকে এমন হাবুডুবু খেতে দেখে কার না ভালো লাগে। নিজেরাই এসব নিয়ে আলোচনা করে শুদ্ধকে শুনিয়ে শীতলকে ইঙ্গিত করে সাউন্ড বক্সে গান ছেড়ে দিল। রবির ছেলেপুলেরা নিজেরাও গলা মিলিয়ে গাইতে শুরু করলো। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে। শুদ্ধ দাঁড়িয়ে গেল। বুঝতে বাকি রইল না রবির খোঁচাটা। তার পিছনে তাকিয়ে দেখার প্রয়োজন মনে করলো না। সব হিসাব পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে। শুধু খারাপ পরিস্থিতির সামনে উঠুক, তারপর না হয় বাংলা সিনেমা দেখার মজা রাজকীয়ভাবে সেলিব্রেট করা যাবে। দুপুর 2:30। জুম্মার নামাজ শেষে শীতলের বয়স যেহেতু কম, তাই তাকে সরাসরি আনা হয়েছে শিশু আদালতে, যেটা সাধারণ আদালতের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানকার পরিবেশ এমনভাবে তৈরি করা যাতে শিশু কিংবা কিশোর ঘাবড়ে না যায়, ভয়ে নিজেকে অপরাধী অনুভব না করে, তাতে তার মানসিকভাবে ভেঙে পড়ে। মূলত তাদের কথা চিন্তা করে এভাবে সাজানো। শীতল এসে দোতলার করিডোরে রাখা একটা বেঞ্চের উপর বসে আছে, উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে রাধাচূড়া গাছের একটা ডালে। সেই গাছে একটা কাকের বাসা দেখা যাচ্ছে। বাসায় দুটো ছানা। একটু পরে একটা কাক এসে বাচ্চাদের মুখ দিয়ে আহার করাতে লাগলো। কিছু একটা মুখে নিয়ে দুটো ছানার মুখে দিচ্ছে। বাচ্চা দুটো খাচ্ছে, নিচু স্বরে ডাকছে নিচ স্বরে। তখন আরেকটা কাক এসে মুখে করে আরেকটা ফল বাসায় রেখে চলে গেল। এই কাকটি কি ছানাদের বাবা? মা খাওয়াচ্ছে, বাচ্চারা খাচ্ছে, আর বাবা খাবার জোগান দিচ্ছে। দৃশ্যটুকু দেখে শীতলের বুকের ভেতরটা হু করে উঠল, চোখের কোণা আপনা আপনি ভিজে উঠল। সে ঝটপট মুখ ফিরিয়ে নিল। বাবা মায়েরা বোধহয় এমনই হয়। সন্তান যেমন হোক, বুকে আগলে রাখার ক্ষমতা শুধুমাত্র বাবা মায়েরই আছে। বলতে লজ্জা নেই, সেও ভীষণ মিস করছে বাবা মাকে, তার পরিবারকে। ইচ্ছে করছে মায়ের বুকের ভেতর গুটিয়ে যেতে, কিন্তু মা আসেনি কেন জানে না। সে আশেপাশে আরেকবার খুঁজেও পেল না। তার মা এতটাও পাষাণ না, যতই মারুক বকুক গালি দিক পরে ঠিক আগলে নেয়। তবে কি তার মা মুখ ফিরিয়ে নিল নাকি অন্য কিছু? বোন ঠিক আছে তো? এসব ভেবে শীতল ভেতরে ভেতরে অস্থির হলেও কোনো জবাব পেল না। তবে জানতে হলে শতরূপা কিংবা শুদ্ধর সঙ্গে আগে কথা বলতে হবে। সে আসার আগে শুদ্ধ আর শতরূপা এসেছে এখানে। চোখাচোখি হলেও কথা হয়নি তাদের সঙ্গে। আদালত চত্বরের এক কোণে তারা নিচু স্বরে কি নিয়ে যেন আলোচনা করছে। দুজন উকিল কাগজ খুলে কী সব যেন দেখাচ্ছে। সে অবশ্য এই মুহূর্তে একজনের অপেক্ষায় পথ চেয়ে আছে, সেটা হলো তার বাবা। বাবার সাথে তার কথা হয়নি। বাবা এই ঘটনা কি শুনেছে? শুনলে আসছে না কেন? শীতল যখন মনে মনে এসব ভাবছিল, তখন দূর থেকে শুদ্ধ একবার শীতলের দিকে তাকালো। একবার না, বারবার তাকিয়ে নজর রাখছিল। শীতলের অস্থির ভাব খুব ভালোভাবে তার নজরে পড়ল। উকিলের সাথে কথা সেরে গেল দায়িত্বরত এসআইয়ের দিকে। ওনাকে কিছু বলায় শীতলের দিকে একবার তাকিয়ে কেবল মৃদু মাথা নাড়ালেন। মাথা নাড়ানো মানে শীতলের সঙ্গে আলাদাভাবে কথা সেরে নিতে পারে। অনুমতি পেয়ে শুদ্ধ ধীর পায়ে শীতলের কাছে এলো। বেঞ্চে বসা প্রিয়সীর পাশে নিজেও বসলো। শুকনো মুখটার দিকে কেবল তাকিয়ে নরম সুরে সালাম দিল। আসসালামু আলাইকুম মিসেস সোয়াইব, কেমন আছেন? শীতল কয়েক পল প্রিয় মানুষটার মুখের দিকে তাকিয়ে সালামের জবাব দিল। তবে বলা হলো না কেমন আছে। শুদ্ধ নির্ঘুম চোখ দেখে নরম সুরে প্রশ্ন করল, দুপুরে খেয়েছেন? হুম, ভাইয়া কেমন আছে? ভালো আছে, দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বলতে বলতে শুদ্ধ পকেট থেকে ফোন বের করে একবার চারিপাশ দেখে নিল। যদিও পুলিশের অনুমতি নেওয়া আছে, তবে সময় খুব অল্প। সে ফোন কান থেকে নামিয়ে খুব নিচু স্বরে বলল, কথা বলো। শীতল কাপা কাপা হাতে ফোনটা কানে ধরলো। ওপাশ থেকে একটা খুব পরিচিত মমতা মাখা কণ্ঠস্বর ভেসে এলো। শীতল, আমার আম্মু। বাবার কণ্ঠ শোনা মাত্রই পাথর হয়ে থাকা বুকের ভেতরটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। দাঁত দিয়ে ঠোঁট চেপে কোনো মতে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করলো। ধরা গলায় অনেক কষ্টে উচ্চারণ করলো, বাবা। শাহাদাত চৌধুরী কান থেকে ফোন সরিয়ে পরপর ঢোক গিললেন। ভেজা চোখ দুটো দুই আঙ্গুলের সাহায্যে চেপে ধরে বললেন, কাঁদে না মা, তুমি না আমার সাহসী মেয়ে। আমি তো জানি আমার আম্মাজান সহজে ভেঙে পড়ে না। আমি সব সময় তোমাদের পাশে আছি মা। কখনো ভাববে না তুমি একা। পুরো পৃথিবীর মুখ ফিরিয়ে নিলেও বাবা সব সময় তোমার সঙ্গেই আছি। তুমি যা করছো সেটা করার কলেজা সবার থাকে না। জীবন বাঁচাতে গেলে কত রকম পরীক্ষা দিতে হয়। ধরে নাও এটাও একটা পরীক্ষা। সব পরীক্ষায় ভালো ফল পেতে আগে ধৈর্য ধরতে হয়। তুমি ধৈর্য ধরো, খবরদার ভেঙে পড়বে না। ভেতরা যুদ্ধের মাঠে গিয়ে
যুদ্ধ করার আগেই হার মেনে নেয়। জীবন হচ্ছে তেমন যুদ্ধক্ষেত্র। তুমি হচ্ছে একজন বীর সৈনিক। সত্য হচ্ছে তোমার অস্ত্র। বীর অটল অনল থাকো, সত্য তোমার কাছে মাথা নোয়াবেই। সব বিপদই কেটে যাবে, এইটুকু মনে রাখবে। আই এম প্রাউড অফ ইউ মা, রিয়েলি প্রাউড অফ ইউ। বাবার কথাগুলো শীতলের মনে ম্যাজিকের মতো কাজ করলো, সাহস জোগালো। টিভিতে দেখা আদালত আর আদালতে এসে বসে থাকা দুটো ভিন্ন জিনিস, ভিন্ন অভিজ্ঞতা। সে ফোনটা একটু শক্ত করে ধরে কম্পিত সুরে ফিসফিসিয়ে বলল, বাবা এসো, একটু তাড়াতাড়ি এসো প্লিজ। আসবো মা, আগামীকালই দেশে ফিরবো আমি। তুমি কিন্তু ভয় পাবে না। আমার মেয়ে ভয় পেয়ে গুটিয়ে গেলে এটা আমার জন্য মেনে নেওয়া কষ্টকর হবে। বাবা আছি সব সময় তোমার পাশে মা। সময় যেহেতু কম, তাই শাহাদাত চৌধুরী দ্রুত কথা শেষ করলেন। শীতল শুদ্ধকে ফোনটা ফিরিয়ে দিল। শুদ্ধ শীতলকে উঠিয়ে পিলারের পেছনে দাঁড়ালো। দায়িত্বরত পুলিশ দেখেও কিছু বলল না, বরং বুঝলো কিছু, তাই দৃষ্টি সরিয়ে নিল। শুদ্ধ শীতলকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু এঁকে বলল, চোখে পানি কেন? বলেছি না, যতক্ষণ আমি এসেছি ততক্ষণ ভয় নেই। শীতলের চোখের কোনা বেয়ে অঝরে জল গড়িয়ে গেল। কেঁপে উঠল ওষ্ঠজোড়া। ভেজা সুরে বলল, খাননি কেন আপনি? কি ভেবেছেন আপনার মিথ্যে? শুদ্ধ মৃদু হাসলো। যত্ন করে চোখ জোড়া মুছে দিল। কি করে বোঝাবে যে গলা দিয়ে কিছুতেই খাবার নামবে না? সম্ভবই না। প্রসঙ্গ চেঞ্জ করতে বলল, গিয়ে খাবো। এবার আমি কিছু কথা বলি ম্যাম, একটু মন দিয়ে শুনুন। এখন আমাদেরকে ভেতরে যেতে হবে। ভেতরে একজন ম্যাজিস্ট্রেট থাকবে। ওনাকে দেখে ঘাবড়ানোর কিছুই নেই। মনে করবে স্কুল কলেজে যেমন বড় স্যার মৌখিক পরীক্ষা নেন, এটাও তেমনি একটা পরীক্ষা। তাড়াহুড়ো করার দরকার নেই। ধীরে ধীরে কথা বলবে। ভয় লাগলে বুক ভরে একটা লম্বা শ্বাস নেবে। এইটুকু বলে শুদ্ধ থামলো। শীতলের চুলগুলো একটু গুছিয়ে দিয়ে আবারও বলল, সত্যি বলতে ভয় নেই। সত্যি বলে মানুষের বুক কাঁপে না। শুধু মনে রেখো, তুমি যা করেছো তোমার ভাইকে বাঁচানোর জন্যই করেছো। উনি যা জিজ্ঞাসা করবে এক কথায় উত্তর দেবে। বেশি কথা বললে মানুষ খেই হারিয়ে ফেলে। ওখানে নানান প্রশ্ন উঠবে। এমনও হতে পারে আমাকে নিয়ে কথা উঠতে পারে, আমাদের বিয়ে নিয়ে কথা হতে পারে। চুপ করে শুনবে। যেটাই বলুক রেগে তর্ক করা যাবে না। সব জায়গায় রাগ যে দেখাতে নেই। আর হ্যাঁ, ওখানে গিয়ে ভুলেও কাঁদবে না। আবেগ নিজের একান্ত ব্যক্তিগত, এটা সবাইকে দেখাতে নেই। দেখলে দুর্বল ভাববে। যা বলবে বিনয়ের সাথে মাথা উঁচু করে দৃঢ় স্বরে বলবে। তাহলে উনি ভাববে যা বলছো সত্যি বলছো। সত্যের স্বর সবসময় উঁচু হয়। আপনি থাকবেন না? থাকবো। শুধু আমি না, আমাদের পুরো পরিবার তোমার সাথে আছে। স্বর্ণ একটু অসুস্থ, আমার প্রেশার বেড়েছে, তাই মেজমা ছোটমাকে বাড়িতে রেখে এসেছি। বাবার মেজদাসু হসপিটালে, তাই আসতে পারেনি। অর্করা বাবার ফোন করে খোঁজ নিচ্ছে। আজম তোমার জন্য দোয়া পাঠিয়েছে। ওরা সরাসরি আসতে পারছে না, কারণ এখানে বেশি মানুষ অ্যালাউ করে না। তারা কেন আসেনি এটা ভেবে ভুলেও কষ্ট পেও না। শুদ্ধ নিজের কথা শেষ করে শীতলের ঘরমার্ত মুখটা মুছে দিল। মাথার ওড়না টেনে দিতে পুলিশের গলা খাকারি দিয়ে বুঝলো সময় শেষ। শুদ্ধ ও পুলিশের সদস্যের ইশারায় শীতলকে নিয়ে ম্যাজিস্ট্রেটের কামরায় প্রবেশ করলো। শীতল চোখ বুলিয়ে নিল। দোতলার একদম কোণের কক্ষটি ম্যাজিস্ট্রেটের খাস কামরা। ছুটির দিন বিধায় করিডোরগুলোতে ভিড় নেই, তবে ম্যাজিস্ট্রেটের কক্ষের সামনে পুলিশের কড়া পাহারা। ঘরের ভেতরটা বেশ ছিমছাম, তবে গাম্ভীর্যে ভরা। রুমের মাঝখানে বিশাল এক মেহগনি কাঠের টেবিলের উপর সারিবদ্ধভাবে সাজানো ফাইল, অন্য পাশে পেন হোল্ডার এবং একটি কাচের পেপার বেড। টেবিলের ঠিক ওপরে বাংলাদেশের জাতীয় প্রতীক সম্বলিত ছোট ডেস্কটপ ফ্ল্যাগ স্ট্যান্ড। দেয়ালের একপাশে সারিবদ্ধ বুকশেলফ, যেখানে মোটা মোটা আইনের বই। এক করে থাকা বড় জানালার এক পাল্লা খোলা, সেখান থেকে বাইরের রাধাচূড়া গাছের একটা ডাল দেখা যাচ্ছে। দেয়াল জুড়ে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান রাষ্ট্রপতির ছবি। সে আরেকটা জিনিস খেয়াল করলো, সাধারণ আদালতের মতো এখানে উঁচু কাঠগড়া বা বড় ডক বা বিচারকের জন্য উঁচু আসন নেই। ম্যাজিস্ট্রেটের বড় রিভলভিং চেয়ারে ঠিক উল্টো পাশে তিনটি কাঠের চেয়ার, এক পাশে ছোট একটা সোফা রাখা, সম্ভবত আগত বিশেষ অতিথিদের জন্য। সে এক নজরে এসব দেখে টেবিলের ওপাশে থাকা ম্যাজিস্ট্রেটের দিকে তাকালো। বয়স 50-এর কাছাকাছি। ম্যাজিস্ট্রেট মহোদয় কিছু একটা লিখছিলেন। কারো উপস্থিতি অনুভব করে কলমটা রেখে চশমা খুলে টেবিলের উপর রাখলেন। ঠোঁটে হাসি এঁটে বললেন, আজকের অতিথি তো দেখতে ভীষণ মিষ্টি। নাম কি তোমার?
একদম সাবলীলভাবে কথা বলা শুরু করলেন উনি, যাতে মেয়েটা ঘাবড়ে না যায়। যদিও এটা একটা কৌশল জানলে সামনের মানুষকে খুব সহজে বশে আনা যায়, খুব সহজে পেটের কথা বের করা যায়। বাচ্চারা তো এটাতেই কাবু। মেয়েটার বয়স কম, আইনের চোখে এখনো বাচ্চায়। ওনার কথার প্রেক্ষিতে শীতল সালাম দিয়ে বিনয়ী সুরে জবাব দিল, আমার নাম সুবহানা চৌধুরী শীতল। ভীষণ সুন্দর না? পড়াশোনা করো? জি স্যার। উনি এভাবে আরো দু একটা কথা বললেন যাতে শীতল সহজ হয়, বুঝে যে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এরপর ধীরে ধীরে কথা তুললেন। শীতল, মামা কাকটা যখন তার বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছিল তখন তোমার কেমন লাগছিল? তুমি অনেকক্ষণ ধরে ওটা দেখছিলে, তাই না? শীতল অবাক হয়ে তাকালো। উনি জানলো কিভাবে? তখন তো করিডোর ফাঁকা ছিল। তবে বুঝতে বাকি রইল না এখানে সবকিছুই তীক্ষ্ণ নজরে নোট করা হয়। তাই সে নিচু স্বরে বলল, ভালো লেগেছে। মা তো এমনই হয়। ঠিক বলছো। আচ্ছা মা, তুমি কি জানো তোমার মা আজকে কেন আসতে পারেনি? উনি খুব অসুস্থ। কেন জানো? কারণ মা তোমাকে খুব ভালোবাসে, আর এই ভালোবাসার মানুষগুলোর যখন বিপদ হয় তখন আমরা শান্ত থাকতে পারি না। তখন আমরা ঝোঁকের বসে অনেক কঠিন কাজ করে ফেলি না? তাই সে নিচু স্বরে বলল। শীতল ক্যাচ করলো ওনার কথায়। স্পষ্ট হলো উনি ইমোশনকে তীরবিদ্ধ করতে চাচ্ছে, যাতে আবেগী হয়ে ওঠে। অথচ শুদ্ধ বলেছে তার মা অসুস্থ নয়, বরং বোন অসুস্থ বিধায় আসতে পারেনি। বোনটা প্রেগনেন্ট, অসুস্থ হওয়া স্বাভাবিক। শুদ্ধর কথা মতো সে ছোট করে উত্তর দিল, জি। শীতল, আমি মানলাম তুমি তোমার ভাইকে খুব ভালোবাসো। আচ্ছা, যখন ওই ভয়ঙ্কর মুহূর্তটা এসেছিল তখন তোমার কি একবারও নিজের কথা মনে হয়নি? এখন যা পরিস্থিতি, তোমার ভাইটা বেঁচে গেলেও তুমি তো ভেসে যাবে। আফসোস হচ্ছে না? না স্যার, তখন শুধু মনে হচ্ছিল আমার ভাইয়াকে বাঁচাতে হবে। ওই মুহূর্তে আমার কাছে আমার ভাইয়ার চেয়ে বড় আর কিছুই ছিল না। আর আমার ভাই যদি বেঁচে যায় আর আমার যদি জেল হয় তাহলেও আমি খুশি। কেন, তোমার কি ভালো থাকার ইচ্ছে নেই? পড়াশোনা করে নামডাক করতে চাও না? তোমার বাবা একজন সম্মানিত ব্যক্তি, ওনার মেয়ে খুনে। এটা কি একজন বাবার কাছে ভালো কিছু হতে পারে? আমার বাবার শিক্ষা পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া, আমি শুধু তাই করেছি স্যার। বিচারক খুব সাধারণ প্রশ্ন করছে, কিন্তু প্রশ্নের ওজন অনেক বেশি। তবে শীতলও চেষ্টা করছে গুছিয়ে উত্তর দেওয়া। শুধু দেখে যাচ্ছে তার ব্যাঙাচির চেষ্টা। সে জানতো সে যেটা বলবে শীতল অক্ষরে অক্ষরে সেটা পালন করবে। যখন সরাসরি বিচারক কথা বলেন তখন উকিলদের কিছু বলার থাকে না, তাই ওনারা আপাতত নিশ্চুপ। বিচারক এবার নড়ে চড়ে বসলেন। বুঝলেন মেয়েটা শক্ত আছে, তাই পরের তীরটা ছুড়লেন। শীতল, তোমার ভাইকে বাঁচানোর আবেগটা আমি বুঝতে পারছি, কিন্তু ওই মুহূর্তে তোমার হাতে একটা টিচার ছিল। ওই যন্ত্রটা সাধারণ কোনো কিশোরীর কাছে থাকার কথা নয়। ওইটা কোথায় পেলে? ওইটা কি আগে থেকেই তোমার কাছে ছিল? কে দিয়েছিল? শীতল জানতো এই প্রশ্নটাই আসবে, তবে তাড়াহুড়ে উত্তর দিল না। চুপ রইল দেখে বিচারক আবারও বললেন, ওটা কি সাইনের ছিল, নাকি তুমি নিজের নিরাপত্তার জন্য ওটা সংগ্রহ করেছিলে? আর সেটার ব্যবহার করার সাহস বা কৌশল কোথা থেকে শিখলে? শীতল বুঝতে পারল যার নাম নিবে তার উপরে আইনি ঝামেলা বাড়তে পারে, তাই সে পরিষ্কার গলায় বলল, না স্যার, ওটা সায়ন ভাইয়ার ছিল না। ওটা আমি ওই দিন রাস্তায় পড়ে পেয়েছিলাম। বিচারক ভ্রু কুচকে তাকে এবার একটু কড়া গলায় বললেন, রাস্তায় পড়ে পেয়েছিলে? এটা কি কোনো খেলনা যে রাস্তায় পড়ে থাকবে? আর তুমি জানলে কিভাবে ওইটা কি জিনিস, কিভাবে ব্যবহার করতে হয়? একদিন কলেজ থেকে ফেরার পথে একটা প্যাকেট পড়ে পড়তে দেখেছিলাম আমি। কৌতূহল থেকে ওটা বাসায় নিয়ে আসি। প্রথমে বুঝতে পারিনি ওটা কি, পরে ইউটিউবে সার্চ দিয়ে জানতে পারি ওটা একটা ইলেকট্রিক ফ্রিজার। ওটা কিভাবে অন করতে হয়, কিভাবে প্রয়োগ করে, ইন্টারনেটে ভিডিও দেখে শিখে নিয়েছিলাম আমি। আজকাল আমরা মেয়েরা কোথাও সেফ না, তাই ভেবেছিলাম এটাকে কাজে লাগাবো। কারণ দিন শেষে ওই আমিও তো মেয়ে, আমারও তো একা চলতে ফিরতে হয়। তবে লুকিয়ে রাখতাম, কারণ বাড়ি কেউ জানলে ফেলে দিবে। এভাবে আরও দু একটা কথা হলো। এক পর্যায়ে পুলিশ কেস তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চাইল। শীতল যেহেতু অপ্রাপ্তবয়স্ক, লকআপে একা জিজ্ঞাসাবাদের পারমিশন নেই। তবে তদন্তের স্বার্থে একজন পুলিশ অফিসার ও প্রবেশন অফিসার উন্নয়ন কেন্দ্রে গিয়ে শীতলের সাথে কথা বলতে পারবে এবং ঘোষণা দিলেন পরে শুনানিতে তদন্তের অগ্রগতি দেখে কেস এগোবে। ততদিন শীতলকে রাখা হবে গাজীপুরে কিশোর উন্নয়ন কেন্দ্রে। কেন্দ্রটি মূলত কোনো জেলখানা নয়, বরং এটি সরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের মিশ্রণ। আইনের ভাষায় এটাকে এখন শিশু উন্নয়ন কেন্দ্র বলা হয়। অতঃপর বিচারকের নির্দেশ অনুযায়ী শীতলকে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হলো। সিদ্দিক ভাই, সায়নের বহিনের জামিন হয় নাই?
ঠোঁটে ধরা সিগারেট পরপর কয়েক টান দিয়ে হাসলো সিদ্দিক। বারবার সায়নকে বলেছিল বাড়াবাড়ি না করতে, কিন্তু ছেলেটা কোনো কথাই শুনল না। ভাইয়ের কথায় দল আলাদা করলো, নির্বাচনে দাঁড়ালো। তার ভাই শুদ্ধ কৌশলতাকে দল থেকে বহিষ্কার করে ছাড়লো। কি ভেবেছে শুদ্ধ সে জানতে পারবে না? ভাইকে শুধু রাজনীতির মাঠে একা রাজ করাবে? এত সোজা। আর সায়নের এত জোর কেন? কারণ তার পাশে তার ভাই আছে। বাজ পাখির মতো নজর রাখে সায়নের প্রতিটা পদক্ষেপে। নয়তো সায়নের আজ যে অবস্থা, এটা আরো আগে হওয়ার কথা ছিল। শুধুমাত্র শুদ্ধ শাহাদাত চৌধুরী আর সায়নের চালাক বউটা তার চারিপাশে শক্ত একটা বলয় তৈরি করে রেখেছিল। সায়ন কখনোই লোক নিয়ে ঘোরাঘুরি পছন্দ করে না, তাই কৌশলে সায়নের দলের মধ্যে শুদ্ধ ঠিক করা কিছু লোক ঢুকিয়েছিল। সে কখন কোথায় যায়, ই করে সব খবরই তাদের কাছে থাকে, নতুবা তারা টের পেত না সায়নের মাথার উপরে মরণ ফাঁদ প্রস্তুত। তারা আন্দাজ করেছিল বলেই নির্বাচনের বাহানায় শুদ্ধকে পার্টি অফিসে দেখা যেত। প্রায় সময় ভাইয়ের সঙ্গে লেপ্টে থাকতো, নতুবা সে দূর থেকে ধরতো। চাল চালালেও খুব একটা পার্টি অফিসে আসতো না, যাতে কেউ টের না পায় এসবের মধ্যে সে জড়িত। তবে এটা বলতে বাধ্য, শুদ্ধ ভাইকে সত্যিই ভালোবাসে, ভাইয়ের ভালো চাই বলে এসব করে, না হলে তার যা মেধা এসবে কেন জড়াবে? ইগোরের থেকেও শুনেছে শুদ্ধ নাকি খুব মেধাবী। বর্তমানে সে যেসব রিসার্চ করছে, যদি নিজের লক্ষ্যে স্থির থাকতে পারে তাহলে দেশ না বিশ্বব্যাপী তার গুণে সবাই তাকে চিনবে। ছেলেটা কেন যে নিজের ভালো না বুঝে শুধু শুধু এসবে জড়াচ্ছে কে জানে। তবে চিন্তা নেই, তাকেও টপকানোর বিশেষ এক প্রস্তুতি চলছে। 3 দিন পরের ঘটনা। আদালতের রায় অনুযায়ী শীতল আছে কিশোর উন্নয়ন কেন্দ্রে। এখানকার রুটিন মাফিক চলতে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার হলো, এখানে আসার পর কেউ তাকে দেখতে আসেনি। সম্ভবত সপ্তাহে একদিন দেখা করার সুযোগ দেয়। এখানে আসার 3 দিন পার হয়েছে, কেবল আরও 4 দিন অপেক্ষা করতে হবে। তবে প্রয়োজনীয় সবকিছুই পেয়ে গেছে, শুধু সায়নের কোনো খবর পায়নি। অথচ এই খবরটুকুই পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে। আজ সকাল থেকে কেন জানি মন কু ডাকছে, বারবার মনে হচ্ছে খারাপ কিছু একটা হবে। সে বারবার মন শক্ত করে নিজেকে শাসাচ্ছে কিচ্ছু হবে না। সারাদিন কাটলো, বিকেলে তাকে ডেকে একটা গাড়িতে তোলা হলো। কেস শুনানির ডেট নেই, তবে কোথায় যাচ্ছে সে কিছুক্ষণ চুপ থেকে বাড়ির পথে যাচ্ছে দেখে বিস্ময় নিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? তার পাশে বসা সিভিল ড্রেসের পুলিশ মহিলাটি ভীষণ বদমেজাজি। সামান্য একটা কথা বলাতেও খুব বিরক্ত হলো, তবুও খ্যাক করে বলল, তোমার বাড়িতে। বাড়ির কথা শুনে শীতল আরেক দফা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমার কি জামিন হয়ে গেছে? এবার মহিলা পুলিশটির বিরক্তির মাত্রা দ্বিগুণ হলো। দাঁতে দাঁত পিষে জবাব দিল, তোমার কে যেন মরেছে, লাশের মুখ দেখে চলে আসবে, সময় মাত্র আধা ঘন্টা। খবরদার বলছি, আসার সময় কোনো রকম নাটক করবে না। এইটুকু বলে পুনরায় বিড়বিড় করলেন, জনে জনে মরবে আর আমাদের হয়েছে যত জ্বালা। তাকে নিয়ে চলো রে, মরা কান্না দেখো রে, এসব দেখতে দেখতে জীবনের অর্ধেকটা গেল। ওনার একটা বাক্যতে শীতলের পুরো পৃথিবীটা যেন দুলে উঠলো। কে যেন মরেছে, এই কথাটা তার মাথায় গেঁথে গেল। চোখের সামনে ভেসে উঠলো ভাইয়ের রক্তাক্ত মুখ। ভাইয়া কি তবে শেষ পর্যন্ত হাল ছেড়েই দিল? শুধু তাকে বাঁচাতে গিয়ে খুনি হলো, আর সেই ভাই তাকে ছেড়েই চলে গেল। এই কষ্ট মানবে কিভাবে? সে কিভাবে সহ্য করবে? সে আর ভাবতে পারল না, স্থির হয়ে বসে রইল। নীরবে গাল বেয়ে অঝরে অশ্রু গড়াতে লাগলো। এগুলো কোন পাপের শাস্তি পাচ্ছে সে? কেন তার বেলাতেই এক সময় নিষ্ঠুর রূপ দেখাচ্ছে? গাড়িটা যখন চৌধুরী বাড়ির গেটে থামলো, তখন বাড়ি ভর্তি মানুষ, চারিদিকে চাপা গুঞ্জন। পুলিশের সঙ্গে নামলো শীতল। তার হাতে হ্যান্ডকাপ পরানোর নিয়ম না থাকলেও পরানো হলো। গত সপ্তাহে এক মেয়ের বোন মারা যাওয়াতে দেখতে নিয়ে গিয়েছিল, পরে সুযোগ বুঝে মেয়েটা পালিয়েছিল, আর বাড়ির লোক তাকে লুকিয়ে রেখেছিল। পরে অনেক কষ্টে তাকে খুঁজে বের করেছিল। এই রিস্ক নেওয়া যাবে না দেখে মূলত হ্যান্ডকাপ পরানো হয়েছে। বাগানের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা একটা খাটিয়ে রাখা। সিতারা বেগমের চাপা কান্না ভেসে আসছে। শীতল ভিড় ঠেলে এগিয়ে গেল। তার পা যেন আর চলছে না, প্রতিটা পদক্ষেপে যেন কেউ বুকের ভেতরে ছুরি চালাচ্ছে। সাদা কাপড়ের কাছে পৌঁছে সে হাঁটু গেড়ে বসলো। পুরো শরীর কাঁপছে থরথর করে। বাড়ির ভেতরে খবর চলে গেছে, শীতল এসেছে। খবর পেতেই শখ দৌড়ে এসে তাকে জড়িয়ে নিল বুকে। সাম্য ও সৃজন ঐশ্বর্য জড়িয়ে ধরল। কি করুণ সুরে কাঁদছে তারা। ওদের কান্নার শব্দে চারিপাশ যেন থমকে গেছে। শারাফাত চৌধুরী, সাফওয়ান চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, নীরবে কেঁদে যাচ্ছে। স্বর্ণকে দেখা গেল দেয়ালে মাথা ঠেকিয়ে পাথর হয়ে বসে আছে। তার দেহে যেন প্রাণ নেই, তার সমস্ত শক্তিটুকু কেউ যেন শুষে নিয়েছে। সে বোনের দিক থেকে সরিয়ে তাকালো খাটিয়ার দিকে। ভাইয়াকে জিজ্ঞাসা করবে কেন ফাঁকি দিল। পরিস্থিতি যা ছিল সে পারেনি ভাইয়াকে আঘাত পাওয়া থেকে বাঁচাতে, তাই বলে সবাইকে ছেড়ে চলে যেতে হবে? এত নিষ্ঠুর কবে হলো তার সায়ন ভাই? এর জবাব তাকে দিতেই হবে। এই কথা ভেবে সে ধীরে ধীরে সাদা কাফনের একটা কোণা ধরল। বুকের ভিতর তখন প্রলয় চলছে, চোখে ঝরছে নোনা জল। কাফনের কোণা টানতেই নিষ্পাপ মুখটা ভেসে উঠল চোখের সামনে। শীতলের মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না, গলার স্বরও যেন নিজের অজান্তে স্তব্ধ হয়ে গেল। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে মানুষটার বুকের উপর হাত রাখলো।
নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ চালিয়ে কোনো মতে একটা শব্দই উচ্চারণ করলো। বাবা। প্রাণপ্রিয় বাবাকে দেখে শীতল হতভম্ব চোখে তাকিয়ে রইল। বাবার কি হলো, এভাবে শুয়ে আছে কেন? 3 দিন আগে না ফোনে কথা হলো, কত কি বলে তাকে বুঝ দিল, দ্রুত আসার প্রতিশ্রুতি দিল। তাহলে এসব কি? সে বিড়বিড় করে বলল, বাবা চিটিং হচ্ছে বাবা, এটা কিন্তু ঠিক ছিল না। কথা বলে একটু কাছে ঝুঁকে বাবার গাল ধরতে ভেজা অনুভব করলো। চোখের সামনে এনে দেখে রক্ত। মাথা থেকে চুয়ে চুয়ে কান বেয়ে রক্ত আসছে। রক্ত কেন? কোথায় ব্যথা পেয়েছে বাবা? ভাইয়ের রক্তের দাগই তো মুছেনি, এর মধ্যে বাবারও। আর প্রাণপ্রিয় বাবা না কিছুক্ষণ আগে মিশনে গিয়েছিল, যাওয়ার আগে তাকে কথা দিয়েছিল যেভাবে যাচ্ছে সেভাবে ফিরে আসবে। 3 দিন আগেও কথা দিল দেশে ফেরা মাত্রই তার কাছে যাবে, সব সমস্যার সমাধা করে দিবেন। বাবা সবসময় তার পাশে আছে। তবে কি বাবা মিথ্যে বলেছিল? কিন্তু বাবা তো কখনোই মিথ্যে বলে না। সে আর ভাবতে পারল না। আস্তে করে বাবার বুকে মাথা রাখতে গিয়ে টের পেল শক্ত কিছু সাদা ব্যান্ডেজ দিয়ে বাঁধা বাবার বুক। ব্যান্ডেজ উতলে রক্ত ভেসে উঠছে। না জানি বাবা কত ব্যথা পেয়েছে। সে আর সহ্য করতে পারল না। বাবার হাত আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। কি করুন সেই কান্নার সুর। তার কান্নার শব্দে চারপাশটা আরো ভারী হয়ে উঠল। শারাফাত চৌধুরী দৌড়ে এসে শীতলকে বুকে জড়িয়ে নিলেন ঠিকই, কিন্তু এক শব্দ ব্যয় করে কিছু বলতে পারলেন না। বাবা মা মারা যাওয়ার পর 3 ভাই অনেক কষ্টে নিজেদের পরিবারকে সামলে রেখেছিলেন। দূরে থাকলেও ওনার সম্পর্ক আগের মতোই ছিল। শাহাদাত চৌধুরী 2 সন্তানের বাবা, তবুও এখনো আগের মতোই ওনাকে মান্য করে। একবার যদি মুখ ফুটে বলেন, শাহাদাত এটা করলে কেমন হয়, ওনার বলতে দেরি, সে কাজ করতে দেরি হয় না। শীতলকে বুকে আগলে উনি চোখের পানি ছেড়ে দিলেন। চাকরির কারণে শীতল স্বর্ণ কখনোই বাবাকে কাছে পায়নি। স্বর্ণ বুঝদার, কিন্তু শীতল বরাবরই বাবা পাগল। মাঝে মধ্যে আবদার করে বসে বাড়ি আসার জন্য, কিন্তু চাইলেই তো যাওয়া যায় না। আবার মেয়ের কান্নাও সহ্য করতে পারেন না। তখন ওনাকে ফোন করে বলে, ভাই আমার পাগলি মেয়েটা কাঁদছে, এইটুকু বলে চুপ করে যেতেই তখন উনি নিজে বুঝে নিতেন ওনাকে কিছু একটা করতে হবে। সেই অনুযায়ী বাড়ির সবাইকে নিয়ে হয় ঘুরতে বেরোতেন, নয়তো বাড়িতে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেন। আবার 3 মাস পার হয়ে গেলে যখন বলতেন কতদিন হলো বাড়িতে আসবে না, ওনার কথা শুনে শাহাদাত চৌধুরী মলিন হাসতেন। উনিও বুঝে নিতেন ভাই দায়িত্বের কাছে বন্দী, আর এই দায়িত্ব কাঁধে নিয়ে গিয়েছিলেন মিশনে। আর ওনার মিশনে যাওয়া নিয়ে আপত্তি করার মতো যুক্তি ছিল না, কারণ শাহাদাত চৌধুরী শুনতেনও না। মিশনে যাওয়া নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলা বাহুল্য বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আর এই স্বাধীনতাকে রক্ষা করতে যারা ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর 20 সদস্যরা, শুধু যে দেশের সীমানা তা নয়, জাতিসংঘে যখন কোনো দেশের শান্তি ফেরাতে রক্ষাকর্মী চায় তখন বাংলাদেশের সেনাবাহিনী বুক ভরা সাহস নিয়ে সবার আগে এগিয়ে যায়, সর্বদাই প্রস্তুত থাকে। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে রক্ষা করি, ঠিক এই সংকল্পে। আর শাহাদাত চৌধুরী ছিলেন বরাবরই দক্ষ সাহসী এক অফিসার, যার কারণে মালির মতো দুর্গম এবং ঝুঁকিপূর্ণ মিশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। প্রায় 21 দিন আগে 120 থেকে 150 জন সৈনিক নিয়ে তিনি রওনা দিয়েছিলেন মালির উদ্দেশ্যে। মালি হলো আফ্রিকার একটি দেশ। এটি সাহারা মরুভূমির বিশাল অংশ জুড়ে অবস্থিত। তবে অনেক বছর ধরে ভয়াবহ গৃহযুদ্ধ এবং বিদ্রোহী গোষ্ঠীদের অত্যাচারে জর্জরিত সেখানকার মানুষ। সেখানে শান্তি বলতে কিছু নেই, বরং বাতাসের চেয়ে বারুদের গন্ধ বেশি পাওয়া যায়। সাহারার উত্তপ্ত বালু যেমন শরীরে চামড়া পুড়িয়ে দেয়, তেমনি বছরের পর বছর চলা রক্তক্ষয়ী সংঘাত কত শত মানুষের স্বপ্নগুলোকে পুড়িয়ে ছারখার করে দেয়। শারাফাত চৌধুরী সহ ওনার পুরো টিম যেখানে অবস্থান করছিলেন সেটা ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। সেখানে চারিদিকে শুধু ধুধু বালুচর আর রুক্ষ পাহাড়ের সারি। দিনে সূর্যের তেজ এত প্রখর যেন গায়ে পড়লে মনে হয় কেউ আগুনের হলকা ঢেলে দিচ্ছে। গ্রামগুলো একটি থেকে অন্যটি মাইলের পর মাইল দূরত্ব, মাঝখানে জনমানবহীন মরুভূমি। আর এখানে সবচেয়ে আতঙ্ক ছিল চোরাগোপ্তা হামলা। চোরাগোপ্তা হামলা মানে অতর্কিত হামলা। আরও সহজ ভাষায় বলতে গেলে এখানে মাইলের পর মাইল বালুচর, মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ বালুর স্তূপে মাইন, ইএলডি এ পুঁতে রাখা, কিংবা পাহাড়ের খাজে স্নাইপার তাক করে রাখা, যেটা দেখে বোঝার কোনো উপায় নেই, অথচ পা রাখলেই মৃত্যু। এমন প্রতিকূল পরিবেশে শারাফাত চৌধুরী টিম শুধু সাহসের উপর ভর করে টিকেছিলেন, কিন্তু রোজ কাউকে না কাউকে হারাতে হতো। এমনও হয়েছে ওনার সৈনিক ওনার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আবার এমনও হয়েছে চোখের পলকে কারো না কারো দেহ ছিন্ন ভিন্ন হতে দেখেছে। এমত অবস্থায় অনেকে হাল ছেড়ে দেশে ফিরতে চেয়েছিল, বুঝিয়ে সাহস জুগিয়েছেন। আর এসব মিলিয়ে ওনার দিনগুলো ভয়াবহ কাটছিল। যদিও নিজেকে নিয়ে ভাবার কিছু ছিল না, কারণ পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে একদিন কণ্ঠ ছেড়ে বলেছিলেন, আমি শপথ করতেছি যে আমি বাংলাদেশের প্রতিটি অনুগত থাকব, জল, স্থল ও অন্তরিক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমের রক্ষা করিব। ইহার জন্য যদি নিজের জীবন উৎসর্গ করিতে হয় আমি পিছপা হইব না।
সেই শপথের কথা স্মরণ করে ওনার এখন দুটো লক্ষ্য: হায়নাদের কাছে হার মানবে না, দ্বিতীয়ত সঙ্গে সৈনিকগুলোকে সহি সালামতে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। এখানে এসে উনি এই টিমের সবার সঙ্গে খুব সাধারণভাবে মিশতেন। যখন দেখতেন সৈনিক হাল ছেড়ে দিচ্ছে বা ভয় পাচ্ছে, তখন কত রকমের গল্প শোনাতেন। সৈনিকরাও খুব পছন্দ করতো ওনার সঙ্গ। কিন্তু হঠাৎ দেশ থেকে আসা কলিজার টুকরো মেয়ের খবর শুনে চতুর মানুষটা ভেতরে ভেতরে কেন জানি মনোবল হারাচ্ছিলেন। নিজেকে বুঝিয়ে সম্মানিত পোশাকটির দিকে তাকিয়ে ব্যক্তিগত জীবনকে সাইডে সরিয়ে দিতেন। কিন্তু পোশাকের নিচে রক্ত মাংসে গড়া একটা শক্ত বুক ছিল, সেখানে যত্ন করে গাঁথা ছিল পরিবার নামক একটা দুর্বল কুঠির। বাড়ি থেকে দূরে থাকলেও অসীম ভালোবাসার যত্ন জমা রাখেন সেখানে। কিন্তু যখন দেখেন কলিজার টুকরো মেয়ে বিপদে পড়ে ওনাকে ডাকছে, আকুতি এই ভরা সুরে বলছে, বাবা এসো, তাড়াতাড়ি এসো প্লিজ। এতদিন যাদের বুক দিয়ে আগলে রাখতেন, তারা বিপদে পড়ে সরাসরি ওনারই সঙ্গ চাচ্ছে, পাশে চাচ্ছে। বাইরের অপবাদ থেকে মুখ লুকাতে, বাবার ছায় মুখ লুকাতে আকুতি জানাচ্ছে। আরেক সন্তান হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পরিবারের উপর দিয়ে একের পর এক বিপদের ঝড় ধেয়ে আসছে। এসব জেনে শুনে কতক্ষণ ঠিক থাকা যায় না। আর ঠিক না থাকাটা ওনার জন্য কাল হয়ে দাঁড়ালো। নিজের মনোবলের ভিত নড়ে গেল। সেদিনের লোহমর্ষক ঘটনা রোজকার মতোই মুহূর্তেও ছিলেন সংঘর্ষের এক পর্যায়ে। রাস্তার বাম পাশে ছোট টিলার আড়াল থেকে ধোঁয়া উঠছে। ল্যান্ডমাইন বিস্ফোরণের প্রথম গাড়িটা ছিটকে পড়েছে রাস্তার ধারে। মুহূর্তের মধ্যে চারিদিক স্তব্ধ। মেশিন গানের তপ্ত গুলিতে পরিবেশ আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। তখনও বিদ্রোহীরা পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়েছিল, নজর রাখছিল ওনাদের প্রতি। তবুও শাহাদাত চৌধুরী এক মুহূর্তের জন্য বিচলিত হলেন না, বরং সাহসী বজ্রধ্বনিতে হুকুম দিলেন, ডিসমাউন্ট, সেকশন 1 বাম দিক থেকে কভার নাও। আমরা ওদের পিন ডাউন করব। কোনো বেসামরিক মানুষ যেন ক্রস ফায়ার না পড়ে। ওনার কথা মতো অন্যরা পজিশন নেয়। চারিপাশে তখন ধুলোয় মেঘ আর বারুদের কটু গন্ধে ছড়াছড়ি। পরিস্থিতি তখন আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। এরপর চোখের সামনে ওনাদের আরো দুটো গাড়ি ল্যান্ডমাইনে উড়ে গেল। ওই গাড়িতে ছিল বাংলাদেশের 20 সন্তান রিফাত, জামিল, কাদের মনির, কার্তিক, সবুজ মিনার, রাতুল নামের 20 সৈনিক। এক মুহূর্তে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাদের অবস্থা দেখে আরিয়ান ছলছল চোখে তাকালো শাহাদাত চৌধুরীর দিকে। একের পর এক বিস্ফোরণে কানে তালা লাগানোর অবস্থা, সঙ্গে আছে এলএমজির গর্জন। শাহাদাত চৌধুরী আরিয়ানকে চোখের ইশারায় সাহস জুগিয়ে বজ্রকণ্ঠে পুনরায় আদেশ দিলেন, কভার 1 ওক্লিক পজিশন থেকে ফায়ার আসছে, সবাই পজিশন। বাকি কথা শেষ করার আগেই হঠাৎ একটা বুলেট গেঁথে গেল ওনার ডান বাহুতে। ভিজে গেল বাহুর কাছের পোশাকটি। ওনার থেকে কয়েক হাত দূরে আরিয়ান গোঙাচ্ছে। ওর দুই পায়ে গুলি লেগেছে। চারিদিকে করুণ আর্তনাদ। পাহাড়ের কাছে বিদ্রোহীরা মাথা তুললেই খুলি উড়িয়ে দিবে। একটা গুলি খেয়ে শাহাদাত চৌধুরী দমলেন না, বরং হাত থেকে ছিটকে পড়া ওনার M4 রাইফেলটা শক্ত করে ধরলেন। মনে মনে ওয়াদা করে নিলেন, প্রাণ গেলে যাক, তবু এই হায়নাদের দমন করতেই হবে। সঙ্গে আসা নিজের একটা সৈনিককে ওখানে ফেলে যাওয়া যাবে না। নিজের ওয়াদা রাখতে দেশে ফিরতে হবে। পরিবারকে বিপদ থেকে বাঁচাতে হবে। মনে মনে এসব ভেবে উনি সেকশন কমান্ডারকে ইশারায় জ্বালালেন ফ্লাঙ্কিং করার জন্যে। এক হাতে গ্রেনেড বের করে পিছনে পিন খুললেন তিনি, অন্য হাতে শক্ত করে চেপে ধরলেন মাটি। অতঃপর সেটা নিশানা বুঝে ছুটতে জায়গা মতোই লাগলো। মিনিট 10 পর কোথাও থেকে একটা আচমকা বুলেট এসে গেঁথে গেল ওনার বুকের। আরেকটা এসে লাগলো মাথার পেছনে। মাথায় বুলেট গেঁথে সেখানেই থেকে গেল, আর বুকেরটা পিঠের মাংস থেতলে বেরিয়ে গেল। মুহূর্তে মুখ থুবড়ে পড়লেন শাহাদাত চৌধুরী। আকাশপানে একবার তাকালেন। দুফোঁটা অশ্রু গড়াতে কানে প্রতিধ্বনির মতো বাজতে লাগলো, বাবা এসো, একটু তাড়াতাড়ি এসো প্লিজ। কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষমতা ওনার নেই। চোখের সামনে মৃত্যুর দূত। আর কি যাওয়া হবে? কলিজার টুকরো মেয়েরা, একসঙ্গে পথ চলার সঙ্গী, সুন্দর পরিবারের সদস্যদের সবার মুখগুলো স্মরণ করার সময়টুকু হলো না ওনার। তার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শাহাদাত চৌধুরী। ফেরা হলো না আপন দেশে, যদিও বা ফিরলেন, দেহে প্রাণটি রইল না। এদিকে শীতলকে সামলানো দায়ী হয়ে পড়েছে। বাবার বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদছে। শারাফত চৌধুরী বসে থাকতে পারলেন না, উঠে চলে গেলেন। শুদ্ধ তখন জরুরি কল সেরে এসে দাঁড়ালো শীতলের কাছে। শীতলের আধা ঘন্টা থাকার আদেশ থাকলেও 1 ঘন্টা করা হলো। এই সময়টুকু বাড়াতে শুদ্ধকে খসাতে হলো 1.5 লক্ষ টাকা। কথায় বলে না, হাতি যখন কাদায় পড়ে তখন চামচিকাটায়ও লাথি মারে। তাদের অবস্থা হয়েছে সেই রকমই। টাকার হিসাব বাদ যা কাজ হয়েছে এটাই অনেক। শুদ্ধ শাহাদাত চৌধুরীর বুক থেকে সরাতে শীতল উঠল না, বরং বাবার বুক আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বোনকে বিধবা হওয়া থেকে বাঁচাতে আসামি হলাম। বাড়ি ফিরে দেখি আমার মা বিধবা হয়ে বসে আছে। এই দৃশ্য কীভাবে সহ্য করবো আমি? কীভাবে নিজেকে বুঝ দেবো? আমার বাবা আর নেই। আমার বাবা, আমার কলিজার টুকরো বাবা আমায় ফাঁকি দিয়ে চলে গেছে। আমি বাবা ডাকবো কাকে? কে আমার ডাকে সাড়া দেবে? কার কাছে না মায়ের নামে নালিশ করবো আমি? কে আমার শক্তি হবে? কে আমার সাহস যোগাবে?
তাড়াতাড়ি আসার কথা দিয়ে একেবারেই চলে গেল আমার বাবা। বাবা, বাবা ওঠো না বাবা। বাবা না থাকার অভাবে অভাবে করো না বাবা। এই অভাব লাঘব করার ক্ষমতা তো আমার নেই বাবা। তোমার সাদা কাফনে দেখতে পাচ্ছি না আমি, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে বাবা, আমার দম আটকে আসছে বাবা। শুদ্ধ জোর করে শীতলকে সরিয়ে আনলো সেখান থেকে। শুদ্ধকে আঁকড়ে ধরে কাঁদলো মেয়েটা। উপস্থিত প্রতিটা মানুষ তার কান্নায় চোখের পানি ধরে রাখতে পারল না। তখনই ধীর পায়ে স্বর্ণ এলো। শীতল বোনকে দেখে কান্না ভুলে গেল। বোনের এই রূপ সহ্য করার মতো না। চেহারার কি হাল! স্বর্ণ এবার নিজেও বসে পড়ল শীতলের পাশে, এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাবার মুখের দিকে। শুদ্ধ তখন দুই বোনের মাথাতে ভরসার হাত রাখলো। তার নিজেরও কণ্ঠরোধ হয়ে আসছে। বাড়িতে দুজন মানুষের কাছে সব কথা শেয়ার করতে পারত, যে কোনো ব্যাপারে সহজে আলোচনা করতে পারত। তারা হলো শাহাদাত চৌধুরী আর সায়ন। অথচ তাদের একজন বর্তমানে কোমায়, আরেকজন একেবারে ফাঁকি দিয়ে চলে গেল। তারা ফাঁকি দিলেও সে তো পারবে না। যত বড় ঝড় আসুক সবটা তাকেই সামলাতে হবে। সবাই খুব কাছে অভিযোগ দিচ্ছে, কিন্তু সে পারছে না। এই না পারাটা যে কতটা যন্ত্রণার হাড়ি হাড়ি টের পাচ্ছে। তবে যেদিন সব সমস্যার সমাধান হবে, বিপদের মেঘ কেটে নতুন সূর্য উদয় হবে, সেদিন সেও কাঁদবে, খুব কাঁদবে। ততদিন যত যা কিছু ঘটে যাক, দুহাতে সামলে নেবে, নিতেই হবে। এসব ভেবে শীতলা স্বর্ণের মাথায় হাত রাখলে দুজনেই ঘুরে তাকালো তার দিকে। তখন শুদ্ধ বলল, শহীদ শাহাদাত চৌধুরীর মেয়ে তোমরা, ভেঙে পড়লে চলবে? কেউ না জানুক, তোমরা তো জানো তোমাদের বাবা হাল ছাড়া মানুষ নয়। তবে তোমরা কেন ভেঙে পড়ছো? বাবার মেয়েরা বাবার মতো হবে না? মায়ের কথা ভাবতে হবে না? ওনাকে তো তোমাকেই সামলাতে হবে। মায়ের কথা বলতে শীতলে টনক নড়ল। সে উঠে বাড়ির ভেতরে গেল। সিমিন দেয়ালে হেলান দিয়ে বসেছিলেন, চোখের পানি অঝরে ঝরে যাচ্ছে। শীতলকে আসতে দেখে ছোট বাচ্চার মতো ঠোঁট ভেঙে কেঁদে দিলেন। শীতল মাকে শক্ত করে জড়িয়ে ধরেই বসে রইল। সিমিন জমে থাকা কান্না উগড়ে দিল মেয়ের কাছে। মাকে কাঁদতে দেখে শীতল আর কাঁদল না। এদিকে ঘড়ির কাঁটা টিকটিক করে ছুটে চলেছে ঘন্টার কাঁটার দিকে। এভাবে কিছুক্ষণ পাথর হয়ে মায়ের কাছে থাকলো শীতল। দুজন মহিলা পুলিশ দাঁড়াতেই বুঝলো সময় শেষ। সে মায়ের কপালে চুমু দিয়ে কান্না ভেজা স্বরে থেমে থেমে বলল, সাবধানে থেকো, আপুর খেয়াল রেখো। সিমিন মেয়ের কাছ থেকে মুখ তুলে ফ্যাল করে তাকিয়ে রইল। এই কোন পাপের শাস্তি পাচ্ছেন উনি? মাথার উপর থেকে ছায়াটা সরে গেল। বড় মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ, ছোট মেয়ের এই দশা। এতদিন কি এই দিনের জন্য বেঁচেছিলেন? শীতল সিতারা আর সিরাতের দিকে তাকালে ওনারা শব্দ করে কেঁদে ফেললেন। কথা দিলেন তার মা বোনের খেয়াল রাখবে। এইটুকু প্রতিশ্রুতি পেয়ে শীতল পুনরায় ওর বাবার কাছে এলো। বাবার হাত আঁকড়ে ধরে ঝুঁকে চুমু খেলো বাবার কপালে। কানে কানে ফিসফিস করে বলল, শেষ যাত্রায় একটা সিক্রেট কথা শুনে যাও বাবা। কথাটা হয়তো বলতে চেয়েও কোনোদিনও মুখ ফুটে বলা হয়নি, কিন্তু আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে। তোমায় অনেক ভালোবাসি বাবা। সারাটা জীবন তুমি শুধু আমাদের ফাঁকিয়ে দিয়ে গেলে। কখনো দেশ, কখনো দেশের মানুষ, কখনো ওই জলপাই রঙের পোশাকটার দোহাই দিয়ে আমাদের থেকে দূরে থাকলে তুমি। বাবার আদর ঠিকমতো পাওয়ার আগেই তুমি কর্তব্যের চাদরে মুখ লুকালে। আমার উপর যদি তোমার সামান্যতম দাবি থাকে বাবা, তবে ফিরে এসো। এবার বাবা হয়ে নয়, আমার সন্তান হয়ে আমার কোলে ফিরে এসো। আমি তোমায় আর একটা মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দেব না। সেই সবটুকু সময় আমি তোমায় দেবো যা তুমি আমায় দিতে পারোনি। ফিরে এসো বাবা, ফিরে এসো। এই কথা বলে এবার শুদ্ধর দিকে তাকায়, তারপর থেমে থেমে বলল, আমার বাবার শরীরে আজ না জানি কত আঘাত, কত ব্যথা। আপনারা যখন ধরবেন একটু আস্তে করে ধরবেন আমার বাবাকে। যত্ন করে শুয়ে দিয়ে আসবেন শক্ত মাটির বিছানায়। আমি মেয়ে হয়তো সেসব পারবো না, তাই সবার মতো আপনার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে গেলাম। হাসছি আমি। আমার বাবার শরীরে আজ না জানি কত ক্ষত, কত ব্যথা। আপনারা যখন ধরবেন একটু আস্তে ধরবেন আমার বাবাকে। যত্ন করে শুয়ে দিয়ে আসবেন শক্ত মাটির বিছানায়। আমি মেয়ে হয়ে তো সেসব পারবো না, তাই সবার মতো আপনার ঘাড়েই দায়িত্বটা চাপিয়ে দিয়ে গেলাম। আসছি আমি। কথাগুলো বলতে বলতে শীতল একবার ঘাড় ঘুরিয়ে তাকালো কান্নারত মা বোনের দিকে। মা বোনকে কখনো এতটা অসহায় রূপে দেখেনি সে। সাক্ষী হয়নি এমন কঠিন পরিস্থিতির। হায় জীবন! এই জীবন তাকে এক নির্মম পরিস্থিতিতে এনে দাঁড় করালো, বুঝিয়ে দিল জীবনের এক নির্মম বাস্তবতা। সে শুদ্ধর দিকে এক পলক তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। পা জোড়া যেন চলছে না। হাঁটতে হাঁটতে মুখ তুলে আকাশপানে তাকালো। অভিযোগ করবে কাকে, কী বা বলবে? মৃত্যুর মতো এক ধ্রুব সত্যকে মানতে হবে, মানতে বাধ্য। পরক্ষণেই ঘুরে তাকালো খাটিয়ে শুয়ে থাকা নিথর মানুষটার দিকে। অবাধ্য মন খুব করে চাচ্ছিল এটা দুঃস্বপ্ন হোক, মিরাক্কেল ঘটিয়ে বাবা তাকে ডেকে উঠুক। বরাবরের মতো তার মাথায় স্নেহের হাত রেখে আদুরে সুরে বলুন, ভয় নেই মা, আমি আছি তো। কিন্তু এমনটা হলো না। আবার মনটাও মানতে চাইছে না বাবার নেই।
সে গাড়িতে উঠে বসতেই গাড়ির চাকা ঘুরতে শুরু করলো। ঝাপসা চোখে তাকিয়ে রইল বাগানের দিকে। ধীরে ধীরে গাড়িটি মূল ফটক পেরোতে চোখের আড়াল হয়ে গেল অতি প্রিয় মুখগুলো। ওকি ঝুঁকি দিয়ে দেখতে পেল না বাবাকে, আর পাবেও না কখনো। সারা পৃথিবী খুঁজলেও দেখা মিলবে না প্রাণপ্রিয় বাবার। হারিয়ে ফেলেছে সে। বাবা নামক অমূল্য সম্পদ চিরতরে হারিয়ে ফেলেছে। শীতল চলন্ত গাড়িতে বসে দুহাতে মুখ ঢেকে চুপ করে বসে রইল। তবে নীরবে তার দুই কনুই বেয়ে গড়াতে লাগলো তপ্ত নোনা জল। অবশ্য এই জল বুক ফেটে যাওয়ার জল। এই জল নিয়তির কাছে হার মানার জল। এই জল অসহায়ত্ব স্বীকার করার জল। পুলিশের গাড়িটি বেরিয়ে যেতে সেনাবাহিনীর একটি কনভয় প্রবেশ করল চৌধুরী নিবাসে। বুট জুতার খটখট শব্দে চারিপাশ প্রকম্পিত করে গার্ড অফ অনার প্রদানের জন্য প্রস্তুত হলো। সকলেই দেখল জলপাই রঙের পোশাক পরা সৈনিকের সম্মান প্রদর্শন। এরপর আকাশপানে 3বার রাইফেলের ফাঁকা গুলি আর বিউগলের করুণ সুর বাজিয়ে শাহাদাত চৌধুরীকে জানালো রাষ্ট্রীয় সম্মান। বুকে জড়িয়ে নিল সবুজ জমিনের উপর লাল বৃত্তের জাতীয় পতাকা। বাহিনীর আনুষ্ঠানিকতা শেষ হতে শুদ্ধ সারাফাত ও সাফওয়ান চৌধুরী সহ আত্মীয় স্বজনরা ধীর গতিতে এগিয়ে এলেন। পরম মমতায় কাঁধে খাটিয়ে তোলার প্রস্তুতি নিলেন। অদূরে ঘাসের উপর বসা সিমিনও বুঝে গেল শেষ বিদায়ের ঘণ্টা বেজে গেছে। উনি মাটি আঁকড়ে ধরে শব্দ করে কাঁদতে লাগলেন। উন্মাদের মতো হাত পা দাপাতে লাগলেন। ওনার মনে হচ্ছে কেউ বুক চিরে হৃৎপিণ্ড বের করে নিচ্ছে। বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। প্রিয় মানুষটাকে ছাড়া কিভাবে বাঁচবে, কিভাবে চিরবিদায় জানাবে, কিভাবে মাটির অন্ধকার কবরে রেখে আসতে দেখবেন। রেখে আসা মাত্রই মাটি কি একটু সহজ হবে, নাকি মানুষটার দেহখানায় পচন ধরিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে? আর কখনো কথা হবে না, দেখাও হবে না। মুখ খারাপ থাকলে হাসানোর চেষ্টা করবে না। কোনো কিছু নিয়ে চিন্তা করলে সাহস জোগাবে না। ছুটি শেষে ফিরে গেলে পুনরায় ফেরার অপেক্ষায় তৃষ্ণার্ত চাতক পাখির ন্যায় অপেক্ষা করা হবে না। কড়া গুনে গুনে হিসেব করে বলা হবে না কবে ফিরবে। যদি এবারও ছুটি নিয়ে যাচ্ছে, তবে ছুটি ফেরার ছুটি নয়। এই ছুটি চিরস্থায়ী ছুটি, পৃথিবীর মায়াকাটির নিশ্চিহ্ন হওয়ার ছুটি। সিমিনকে এভাবে কাঁদতে দেখে সারাফাত চৌধুরী সিতারাকে ইশারায় বোঝালেন সিমিনকে সামলাতে। এমন করলে অসুস্থ হয়ে পড়বে তো। স্বামীর ইশারা বুঝেও সিতারা সামলাতে পারলেন না। ওনারা খাটিয়ে তোলার আগে সিমিন দৌড়ে গিয়ে বড় ভাই তুল্য সারাফাত চৌধুরীর পা জোড়া চেপে ধরলেন। করুণ সুরে কাঁদতে কাঁদতে হাত জোর করে বললেন, ভাইয়া ভাইয়া, ওকে নিয়ে যায়েন না ভাইয়া। আমার মেয়েরা বিপদে আছে, উঠতে বলুন ওকে। চারিদিকে বিপদ, এখন কি ঘুমানোর সময়? ও কথা দিয়েছিল আমার শীতলকে আমার বুকে ফিরিয়ে দেবে। দায়িত্বশীল মানুষ হয়ে কেন পালানোর এত তাড়া তার? আর ও কোথায় যাচ্ছেন? ও কি ভুলে গেছে ওর ঠান্ডার ধাত আছে? সে তো ঠান্ডা মাটিতে শুতে পারে না, বুকে ঠান্ডা লেগে যায়। ভীষণ কষ্ট হয় মানুষটার। এই কথা বলে উনি খাটিয়ার কাছে এগিয়ে গেলেন। চোখের পানিতে ঠিকমতো দেখতেও পেলেন না মানুষটাকে। আস্তে করে জিজ্ঞাসা করলেন, এত তাড়াতাড়ি পালাচ্ছ কেন তুমি? এমন তো কথা ছিল না। তোমার অবর্তমানে কাকে শোনাবো আমার পুরা জীবনের কথা? কে শুনবে বুক পুরা আর্তনাদের কথা? ওনার কথা শুনে সকলে চোখ জোড়া ভিজে গেল। কিন্তু নিয়তি আজ বড়ই নিষ্ঠুর। বলা বাহুল্য আপন বোনের মতোই ভাইয়ের বউদেরকেও স্নেহের নজরে দেখেন সারাফাত চৌধুরী। প্রতি ঈদে বাড়ির ছেলে মেয়ের সাথে সিমিন সিরাতকেও পোশাক দেন, সালামি। অনেক সময় দেখা যায় সিতারার মাধ্যমে সিমিন সিরাত ওনার কাছে আবদার করে। এই যেমন বাড়িতে একঘেয়েমি লাগলে কাছে কোলে ঘুরতে যাওয়ার কথা জানায়, নতুবা বাগানে পিকনিকের আয়োজন করার প্রস্তাব রাখে। রান্না করতে ইচ্ছে না করলে ইনিয়ে বিনিয়ে বাইরে খাওয়ার ইঙ্গিত দেয়। আর উনিও সেসব মেনে নেয়, কারণ না করার কোনো কারণ নেই। কারণ বাড়ির বড় তিনি, সকলের সব দিক খেয়াল রাখার দায়িত্ব ওনার। বিপদে কত করে বোঝান, সাহস দেন, কিন্তু আজ সময় ভিন্ন, পরিস্থিতি ভিন্ন। সারাফাত চৌধুরী বহু কষ্টে নিজেকে সামলে নিজের পা ছাড়িয়ে নিলেন। তারপর সিমিনের মাথায় স্নেহের হাত রেখে বললেন, ধৈর্য ধরো বোন, যেতে দাও আমাদের। যত সময় যাবে ভাইয়ের কষ্ট বাড়বে। উনি আর কিছু বলতে পারলেন না। কণ্ঠস্বর রোধ হয়ে এলো। ঝরঝর করে নিজেও কেঁদে ফেললেন। ভাইয়ের লাশ কাঁধে নেওয়ার মতো কষ্ট কি কেউ জানে? বুঝে এই কষ্টের ওজন কতটা? মোদ্দা কথা উনি সবার বড়, যাওয়ার কথা ওনার, অথচ উনি থেকে গেলেন আর ছোট ভাইটাই চলে গেল। এত কান্নাকাটির মাঝে অন্যরা এবার তারা দিল। কেউ কেউ খুব বিরক্ত, অনেকে কাজ ফেলে এসেছে, জানা যায় শরিক হয়ে আবারও ছুটে যাবে কাজে। এবার শুদ্ধ বাকিদের যেতে বলে সিমিনকে আগলে বাড়ির দিকে হাঁটা ধরলো। সিমিন যেতে চাইলেন না। কেঁদে কত বারণ করলো, কত আকুতি করলো, তবুও নিথর দেহের শাহাদাত চৌধুরীকে সাড়া দিলেন না। অতঃপর খাটিয়া কাঁধে তুলে দলে দলে পুরুষরা এগোলেন পারিবারিক কবরস্থানের দিকে।
ততক্ষণে সিমিনের আর্তনাদ থমকে গেছে চারিপাশ। সিরা তো ধরে রাখতে পারছিলেন না ওনাকে। শুদ্ধ ধরে রাখায় রেগে কত মারলেন ছেলেটাকে, শুদ্ধ তবুও ছাড়ল না ছোট মাকে। দাঁতে দাঁত চেপে লাল বর্ণ চোখে শুধু সয়ে গেল সবটা। তারপর ওনাকে বুঝিয়ে কোনো মতে শান্ত করে ছুটল কবরস্থানের দিকে। অন্যদিকে হসপিটালে থাকা সায়ন জানতেও পারল না তার 3 বাবার মধ্যে একজন চিরতরে বিদায় নিয়েছে, যার আঙ্গুল ধরে কত ঘুরেছে, কত কি আবদার করেছে, কত জ্বালিয়েছে। সেই মানুষটার কবরে এক মুঠো মাটি ফেলার সুযোগ পেল না ছেলেটা, দেখতেও পেল না প্রিয় চাচুর মুখখানা। 2 দিন পরের ঘটনা। একটা সময় মাফিয়া জগতের সম্রাট ছিল ইয়াসির খান, যার ইশারায় পুরো শহর থমকে যেত। আজ সেই ইয়াসিরই নিজেকে গুটিয়ে নিয়েছে ফ্ল্যাটের 4 দেয়ালে। অর্থহীন হয়ে পড়েছে ক্ষমতার দাপট। একই শহরে থেকে শুনেছেও চৌধুরী বাড়ির বর্তমান অবস্থার কথা। এদিকে তাকেও পুলিশ খুঁজছে। বুরাকের মৃত্যুর দিন থেকে তার নামে এনকাউন্টার জারি হয়েছে। যদিও পুলিশ মৃত্যুর ভয় কোনো কালই ছিল না তার, ছিল না কোনো পিছুটান, কিন্তু এখন আছে। আর সুবহানা চৌধুরী সেই পিছুটান শক্ত করে লাগাম টেনে রেখেছে। তার হাত পাও ক্ষমতায় বেঁধে দিয়েছে অদৃশ্য শেকল। কিন্তু সেই শেকল ভেঙে মধ্যরাতে উপস্থিত হয়েছে শিশু উন্নয়ন কেন্দ্রের পেছনের গলিতে। পরনে কালো হুডি, মুখ মাস্কে ঢাকা। এদিকে স্ট্রিট লাইটের আলো পৌঁছায় না বিধায় একটু সুবিধা হয়েছে। তাও প্রায় 1.5 ঘন্টা ধরে ওখানেই বসে আছে। পিস্তলটা কোমরে গোজা থাকলেও সেটা বের করার ইচ্ছা তার নেই। শীতল এখানে আসার পর থেকে প্রায় রাত এই গলিতেই কাটে তার। কি করবে, সরাসরি গিয়ে তো দেখা করতে পারে না, কারণ এখানকার নিয়মকানুন বেশ করা। আর সে যেহেতু অপরাধ জগতের সাথে যুক্ত, তার জন্য শীতলের সাথে দেখা করাটা প্রায় অসম্ভবই বটে। কারণ এখানে দেখা করতে এলে সংশ্লিষ্ট আদালতের অনুমতি পাশ লাগবে, জাতীয় পরিচয়পত্র, বন্দির সাথে সম্পর্কের প্রমাণ দাখিল করতে হবে। আর এই দুটোতেই তার ধরা পড়ার সম্ভাবনা 100%। কদিন অনেক চেষ্টা করে একটা পথ খুঁজে পেয়েছে। সেই আশাতেই কেন্দ্রের কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে গোপন কক্ষে কয়েক মিনিটের জন্য দেখা করার সুযোগ পেয়েছে। নিরাপত্তার খাতিরে যেখানে সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হয়েছে। এসব পরিকল্পনা অনুযায়ী শীতলকে ঘুম থেকে টেনে তুলে আনা হয়েছে। এত রাতে একা তাকে কোথায় নিয়ে যাচ্ছে ভেবে মনে মনে ভয় পাচ্ছিল সে। কিন্তু রুমে ঢুকে পরিচিত পুরুষালী অবয়ব দেখে বুঝতে বাকি নেই মূল ঘটনা। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে ইয়াসির ঘুরে দাঁড়াতেই মুখোমুখি হলো ওরা। একজনের চোখে ভাসছে তীব্র ঘৃণা, অবজ্ঞার, আরেকজনের চোখে কাতরতা। তাকে দেখে শীতলের ঠোঁটের কোণ বেঁকে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। বলল, দিনের আলোতে এত ভয় কেন আপনার? আমি রাতের রাজা, তাই। রাজারা তো চুরি করে না। করে, স্বার্থে ঘা লাগলে রাজা প্রজা কেউ চুরি করতে পিছপা হয় না। আমিও তার ব্যতিক্রম নই বাবুই। ও, তা এখানে কেন এসেছেন? দয়া দেখাতে? তা দেখে মজা লাগছে নিশ্চয়ই। এই কথা শুনে ইয়াসির নীরবে তাকিয়ে রইল। মাস্টার নামে পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বের করলো। তারপর ধীর স্থির কণ্ঠে বলল, দয়া দেখানোর ক্ষমতা এখন আর রাখি না বাবুই, তবে পছন্দের কিছু আগলে রাখার অভ্যাসটা এখনো যায়নি। যদিও আগলে রাখা শব্দটা আমার সঙ্গে ঠিক যায় না, কারণ আমি কেড়ে নিতে অভ্যস্ত। মন্দ ভাগ্য জোর দেখো, তোমার জন্য এখন সেটাও পারছি না। এই কথা শুনে শীতল মলিন হাসলো। আশেপাশে তাকিয়ে কাঠের চেয়ার টেনে বসলো। রুমে দৃষ্টি বুলিয়ে জবাব দিল, আমাকে আগলে রাখার চেয়ে নিজেকে বাঁচানোটা আপনার জন্য এখন বেশি জরুরি ইয়াসির খান। তাছাড়া সুবহানা চৌধুরী আপনাকে অদৃশ্য শিকলে বেঁধেছে, তা ভাঙার সাধ্য আপনার নেই। আর আমাদের সেই শর্তের কথা ভুলে যাননি নিশ্চয়ই। ইয়াসির মৃদু হাসলো। টেবিলের উপর হাতের প্যাকেটটা রাখলো। বরাবরের মতোই সুন্দর করে পাল্টা উত্তর দিল, সুভানা আমাকে আটকেছে আমার দুর্বলতা দিয়ে, ক্ষমতা দিয়ে নয়। আর আমার সবচেয়ে বড় দুর্বলতা এখন ওই বদ্ধ ঘরে আমার সামনে দাঁড়িয়ে আমাকে তাচ্ছিল্য করছে। কথার এ পর্যায়ে মেসেজ টোন বেজে উঠতেই ইয়াসির ফোনের দিকে তাকালো। সেই সঙ্গে সতর্ক হয়ে গেল। খেয়াল হলো সময় খুব কম, খুব রিস্ক নিয়ে এসেছে সে। আজ যখন এসেছে আবার আসবে, খুব শীঘ্রই আসবে। এ কথা ভেবে বিদায় বেলায় শীতলের মাথায় হাত রাখতে গেলে শীতল মাথা সরিয়ে নিল। চেয়ার থেকে উঠে ছিটকে দাঁড়ালো কয়েক হাত দূরে। এহেন কাণ্ডে ইয়াসির হাত পা গুটিয়ে নিয়ে মলিন হেসে বলল, যেভাবেই হোক তোমাকে বের করবই আমি, শুধু একটু ধৈর্য ধরো। যে শহরের রাজা নিজেই এখন ফেরারি, সে আমায় বের করবে? এটা একটু হাস্যকর হয়ে গেল না? আর আমার বাড়ির লোক থাকতে আপনি কেন হিসেবে জড়াচ্ছেন? জড়ালেও আপনার সাহায্য কেন নিব আমি? খোঁচা মারছো? মারো, গায়ে মাখলাম না। তবে এটাও জেনে রাখো, তুমি যখন যেখানে থাকবে আমার সাম্রাজ্য সেইখানেই হবে। ধরে নাও এটা আমার ওয়াদা। শীতল স্থির দৃষ্টিতে ইয়াসিরের দিকে তাকিয়ে রইল। তার চোখে ঘৃণা নাকি অভিমান বোঝা গেল না। কয়েক সেকেন্ড স্থির থেকে থমথমে সুরে বলল, অনেক আগেই তো আপনার সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে গেছে। আগে নিজের অবস্থানটা তো দেখুন।
আর যে মানুষ পরিচয় লুকিয়ে মাঝরাতে চোরের মতো দেখা করতে আসে, সে তার মুখে বড় বড় কথা মানায় না। ইয়াসির বাম পকেটে হাত ঢুকিয়ে একটা রূপোর চেন বের করলো, যার লকেটে অদ্ভুত এক কারুকাজ। এর বিশেষত্ব হলো বার্তা পাঠানো যায়। সে সেটা টেবিলের উপর রেখে আলতো করে শীতলের দিকে ঠেলে দিয়ে বলল, পরিচয় লুকানোটা ভীরুতা নয় বাবুই, এটা কৌশল। যে বাঘ শিকারের আগে নিজেকে ঝোপের আড়ালে লুকায় সে ভয় পায় না, বরং সে সঠিক সময়ের অপেক্ষা করে। ছোট্ট মাথায় এত কিছু ভাবতে হবে না। প্যাকেটে আপনার পছন্দের খাবার আছে, খেয়ে নেবেন। লকেট নিয়ে কিছু বলার আগে হঠাৎ দরজায় দুবার টোকা পড়লো। বাইরে দাঁড়ানো সেই অসাধু কর্মকর্তার সতর্কবাণী, সময় শেষ। এদিকে সিসিটিভি ক্যামেরা বেশিক্ষণ বন্ধ রাখা ঝুঁকিপূর্ণ। এ কথা শুনে ইয়াসির মাছটা মুখে টেনে নিল। যাওয়ার আগে শেষবার শীতলকে দেখে নিয়ে দরজার দিকে পা বাড়িয়ে আবারও পেছনে ফিরে একবার তাকালো। দৃষ্টি সরিয়ে দরজার হাতলে হাত রেখে ফিরে না তাকিয়ে বলল, আগামী শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেদিন বিশেষ একটা আহ্বানের অপেক্ষায় থেকো। রাতের রাজা তার রানীকে ফিরিয়ে নিতে ঠিকই আসবে। এ কথা বলে পা বাড়াতে আচমকা দুটো বুলেট এসে লাগলো ইয়াসিরের বুকের বা পাজরে। নাকে এসে লাগলো বারুদের উৎকট গন্ধ। উষ্ণ রক্তের স্রোতে মুহূর্তে ভিজে গেল পরনের কালো শার্ট। তার মনে হলো শরীরে কেউ ফুটন্ত সীসা ঢেলে দিয়েছে। শ্বাস টানতে গেলে বুকটা ফেটে যাচ্ছে। সে বুক চেপে ধরে সামনে তাকিয়ে দেখে একদল পুলিশ তখনও বন্দুক তাক করে তারই দিকে তাকিয়ে আছে। যে ব্যক্তি তার থেকে লক্ষাধিক টাকা খেয়েছিল সেও রয়েছে তাদের মধ্যে। ওনার ঠোঁটের কোণে কুটিল হাসি। বুঝতে বাকি রইল না তাকে ফাঁদে ফেলা হয়েছিল। যা হচ্ছিল তাকে এখানে আনার পরিকল্পনা মাত্র। আবেগের বশে আগে পিছে না ভেবে সেও চলে এসেছে। ফলস্বরূপ এই পরিস্থিতিতে ফেসে গেছে। এখন কি করবে সে? খোলা জায়গা হলে রিস্ক নেওয়া যেত, কিন্তু এখানে তো তিন পাশেই দেওয়াল। সামনের দরজায় পুলিশ, পালানোরও পথ নেই, গা ঢাকার উপায় নেই। এখন ধরা দিতে হবে, নতুবা এনকাউন্টার। বুলেট তো গেথেই গেছে বুকের বা পাজরে। এসব ভেবে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে। অসহায়ত্ব ফুটে উঠল তার চোখের চাহনিতে। শুকনো ঠোঁট জোড়া টেনেও জোর করে হাসি ফুটাতে পারল না। নীল চোখের কোণে জমতে লাগলো নোনা জল। বুকে রক্ত ঝরে যতটা না কাবু করতে পারলেও তার চেয়েও আফসোসে বুক পুড়তে লাগলো। তার বাবুইকে এখান থেকে বের করতে পারল না। মুক্ত পাখির ন্যায় বাচ্চার সুখটুকুও দিতে পারল না। সে না হয় বহু দূরে চলে যাবে, আর কখনো দেশের মাটিতে পাও রাখবে না। চৌধুরী নিবাসের ছায়া মারাবে না, কিন্তু চঞ্চল পাখিটার এই অবস্থাতে কিভাবে যাবে? তার যে পা উঠবে না, ধাপ এগোবে না, মন সায় দিবে না। নিজের চোখে দেখেছে মেয়েটা উড়ে উড়ে ঘুরে ঘুরে মুক্ত আকাশে শ্বাস ফেলে বাঁচতে অভ্যস্ত। তাকে এমন বন্দিদশায় দেখার কষ্ট কিছুতেই সহ্য হচ্ছে না তার, মানতে পারছে না করুণ অবস্থা। সে খুব ভালো করে জানে চৌধুরী বাড়ির কেউই তাকে দু চোখে সহ্য করতে পারে না। পাড়ার কথা না যদিও, তবুও ভেবেছিল সিমির নামে স্বামীহারা মহিলাটিকে যেভাবে হোক আদরের মেয়েটাকে ফিরিয়ে দিবে। সে মায়ের ভালোবাসা খুব একটা পায়নি। মাকে নিয়ে যেসব স্মৃতি জমিয়েছিল সেসব এখন বেশিরভাগই ঝাপসা। পুরো পৃথিবী না জানলেও তার অসহায়ত্ব জানে মাকে ভীষণ ভালোবাসে, ভীষণ মিস করে। অসুস্থতায় মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে কাঁদে। খুব ভালো করে জানে মাকে ছাড়া থাকার কষ্ট, তাই ভেবেছিল বাবুইকে মা ছাড়া রাখবে না, মায়ের অভাবটুকু বুঝতে দেবে না। কিন্তু হায় আফসোস, হায় নিয়তি। এবারও গো হারান হেরে গেল, ঠিক যেভাবে হেরেছিল সেদিন হসপিটালে শুদ্ধর কবুল বলা একটিমাত্র শব্দের মাধ্যমে। তবে এর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটুকু হচ্ছে সেদিন ভালোবাসার মানুষটাকে চিরতরে হারিয়েছিল, আর আজ ভালোবাসার মানুষটাকে বাঁচাতে প্রাণ হারাচ্ছে। যদিও বুঝার পর থেকে প্রাণের মায়া খুব একটা করা হয়নি। ওসব মায়াটায়া থাকলে অনেক আগে সুন্দর স্বাভাবিক জীবন নিয়ে ভাবতো, পরিবার থাকতো। কিন্তু আগে কেন জানি ইচ্ছেই হয়নি। দুর্ভাগ্য কপালে এখন যা ভাবছে জীবন তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। যেখানে ফেরার পথ নেই, যা চায় যেভাবে চায় তা পাওয়ার নিশ্চয়তা নেই। সেই অবস্থানে এসে বড্ড আফসোস হচ্ছে। এদিকে আকস্মিক ঘটনায় শীতল হতভম্ব একই জায়গায় অনড় হয়ে থরথর করে কাঁপছে। তার দৃষ্টি স্থির ইয়াসিরের হাত গলিয়ে আসা লাল রক্তের দিকে। কদিন আগেও পরিস্থিতির চাপে হাতে ছুরি ধরলেও এখন কারো রক্ত দেখতে পারে না। প্রথমে ভাইয়ের রক্তে হাত রাঙালো, বাবার রক্তে হাত ভিজলো, এখন চরম ঘৃণা করা মানুষটাও একই পথের পথিক। সবাই কেন তার সামনে এই রূপে আসে? শেষ যাত্রার সাক্ষী তাকেই কেন করে? আর কত সহ্য করা যায়? সে তো মানুষ, তারও ধৈর্য শক্তি আছে। সে আর পারছে না দেখতে, পারছে না সহ্য করতে। শীতল আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার হাঁটুর জোর কমে এলো। রক্তের দিকে তাকাতেই হাত পা অবশ হয়ে এলো। আগুলের ডগাগুলো ঝিনঝিন করতে করতে অসাড় হয়ে গেল। চারপাশটা কেমন আচমকা থমকে গেল। মনে হলো বুকটাকেও লোহা শিকল দিয়ে চেপে ধরেছে। গলার কাছে কি একটা দলা পাকিয়ে আছে। মনে হলো বুকটা কেউ লোহা শিকল দিয়ে চেপে ধরেছে। গলার কাছে কি একটা দলা পাকিয়েছে। দরদর করে ঘামতে লাগলো সে। ইয়াসিরও বুঝলো শীতলের অবস্থা। মুখে যতই বড় বড় কথা বলুন, নিজেকে শক্ত দেখাক, আসলে তার বাবুই পাখিটা বড্ড বেশি নাজুক। যতই ঘৃণা করুক চোখের সামনে এনকাউন্টার
সহ্য করতে পারবে না। শীতলের কথা ভেবে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো ইয়াসির। ঠোঁটের কোণে হাসি এঁটে ইশারায় অভয় দিল, কিচ্ছু হয়নি। তার জন্য শীতলের চোখে ছিটে ফোটা মায়া দেখে ভালো লাগলো। আজকাল দুই একটা কথা তার মস্তিষ্কে বাড়ি খায়। বিশাল এই পৃথিবীতে সে একা, মা নেই, বাপ নেই, আদরের ভাই বোন নেই কেউ। মৃত্যু যখন তাকে জাপটে ধরবে তখন কি পানি দেওয়ার কেউ থাকবে? তার জন্য কেউ কাঁদবে? কবরের মাটি কি জুটবে? নাকি তাও জুটবে না? জীবনের পর্যায়ে এসে বিবেক জানান দিল কবরের মাটি পাওয়া সৌভাগ্যের ব্যাপার, কিন্তু কিছু করার নেই। তার পোড়া জীবনের রূপরেখা অপ্রাপ্তির রূপকাঠি দিয়েই লেখা। কত যত্ন করে সাজানো তার জীবনী। তাছাড়া সময় প্রায় ফুরিয়ে এসেছে, নিঃশ্বাসটাও ফুটাতে যাচ্ছে। এত সব প্রাপ্তি অপ্রাপ্তি দিয়ে আর কি হবে? সে জোরে জোরে শ্বাস টেনে পুলিশ দেখে একটু পিছিয়ে শীতলকে আড়াল করে দাঁড়ালো, তবে পারল না দাঁড়িয়ে থাকতে। ধাপ করে বসে পুলিশকে উদ্দেশ্য করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।